আজকের এই এপিসোডে যার ঘটনা থাকছে তাকে আপনারা সকলেই চেনেন। তিনি আপনাদের সকলের প্রিয় রবি ভাই, যার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। ওনার দুর্দান্ত অনেকগুলো ঘটনা আমরা ইতোমধ্যে প্রচার করেছি, যেগুলো আপনাদের সকলের কাছেই দারুণ দারুণ ভালো লেগেছে। আজকের ঘটনাটি উনি মূলত যার কাছ থেকে পেয়েছেন তার নাম আনিস। এই আনিস ভাই ওনারই বন্ধু। ঘটনাটি ঘটেছিল আনিস ভাইয়ের বাবার সাথে। ঘটনাটির সময়কাল 1999 সালের দিকে। এই আনিস ভাইয়ের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাদ দরগার ফিলিপনগর গ্রামে। ওই এলাকায় যারা আছেন বা আমাদের ঘটনা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। চলুন মূল ঘটনায় চলে যাই। 1999 সালের গরমকালে ঘটনাটা ঘটেছিল। তখন এই যে বৈশাখ মাস, ঝড় বাদলের সময়, এমন একটা সময় আর কি। এই আনিস ভাইয়ের বাবার নাম হচ্ছে রোকন। আমরা রোকন চাচা বলেই সম্বোধন করছি। রোকন চাচার মাছ ধরার কিন্তু দারুণ একটা নেশা ছিল। উনি বন্ধু বান্ধবদের সাথে মাছ ধরতে চলে যেতেন। যখন ওর সাথে এই ঘটনাটা ঘটে তখন আর বয়স 25 এরকম হবে আর কি। উনি যখন মাছ ধরতে গিয়েছেন, একটা বিলের কাছে গিয়েছেন, ওনারা পলো দিয়ে মাছ ধরেন। অনেকে এটাকে খালই বলে, পলো বলে, কলই বলে, এক একটা জায়গায় এক এক ধরনের নাম। তবে আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এটা পলো নামেই অভিহিত করা হয় বেশি আর কি। তো উনি পলো দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পলো জিনিসটা আপনারা অনেকেই চিনে থাকবেন। পলো বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ জিনিস। এটার উপরিভাগে ছোট্ট একটা ছিদ্র থাকে, বৃত্তাকার, আর নিচের অংশে এই বৃত্তাকারের ছিদ্রটা আস্তে আস্তে বড় হতে হতে নিচ পর্যন্ত আসে। গ্রামে মাঝে মাঝে দেখা যায় এই পলোর মধ্যে হাঁস মুরগির বাচ্চা বা হাঁস মুরগি ধরে রেখে দেওয়া হয়, উপর দিয়ে খাবার দেওয়া হয়। এটা তো গেল এটার একটা কাজ। আর একটা কাজ হলো এই পলো মাছ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হতো। যেখানে মাছ আছে বলে মনে হয় সেখানে পলোটা ফেলা হতো। এরপর পলোর উপরের অংশ দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের মাছটা ধরা হতো। ধরার পর হাতটা আবার ওই উপরের অংশ দিয়ে বের করে মাছ ধরার কোন একটা পাত্রে রাখা হতো। এভাবেই পলোর দুই ধরনের ব্যবহার গ্রামের মানুষজন করে থাকে। আপনারা অনেকে সেটা দেখেছেন, আমি নিজেও দেখেছি। উনি পলো নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বন্ধু বান্ধবদের সাথে। তো বিলের একটা নির্দিষ্ট জায়গায় উনি মাছ ধরছেন। সেখানে হাঁটু পানির মতো পানি ছিল, খুব যে বেশি পানি ছিল বিষয়টা এরকমও না। তো উনি ওনার মতো করে মাছ ধরছেন। ওখানে হয় কি, সবাই যে একসাথে মাছ ধরবেন বিষয়টা এরকম না। এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যান, পরে আবার নিজেরাই নিজেদেরকে ডাক দিয়ে একত্র হয়ে যান, এরপর বাড়ির দিকে চলে যান। এরকমই হওয়ার হামেশা হচ্ছিল। অন্যান্য দিনের মতোই প্ল্যান ছিল যে আজকেও ওইভাবে ওনারা মাছ ধরে আবার সবাইকে ডেকে একসাথে বাড়িতে যাবেন। উনি পলো দিয়ে মাছ ধরছেন, কখনো কখনো পাচ্ছেন, কখনো কখনো পাচ্ছেন না। এরকম করতে করতে অনেক সময় পার হয়ে যায়। একটা সময় উনি চারদিকে তাকিয়ে দেখেন যে আশেপাশে ওনার বন্ধুদেরকে ওভাবে দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, একটু পরে ডাক দেই। হঠাৎ করে হয় কি, উনি দেখেন যে ওনার পেছন দিকে একটা কালো মেঘের মতো ভেসে আসছে। আর মেঘের মতো ওই জিনিসটা একদম যে মেঘ এটাও না, এটা অনেকটা নিচ দিয়ে আসছিল। আর এর নিচে একটা লেজের মতো, মানে সাইক্লোন যেরকম হয় না, সাইক্লোনের নিচের অংশ লেজের মতো থাকে, ওই রকম আর কি। তো ওইটা আসছে, উনি এটা দেখে বেশ অবাক হন যে হঠাৎ করে এই জিনিসটা আসছে, এটা কি। উনি দেখতে পান ওই জিনিসটা যে দিক দিয়ে আসছে ওই জায়গাতে মনে হচ্ছে বাতাসের শো শো শব্দ উনি পাচ্ছেন, কিন্তু ওই বাতাসটা ওনার এই পর্যন্ত আর আসছে না। মানে ওইটা যেখানে আছে ওইখানে মনে হচ্ছে এরকমটা হচ্ছে। ওর আশেপাশে যে গাছগুলো রয়েছে একদম কাছাকাছি আর কি, সেগুলো কিছুটা নড়াচড়া করছে। আর বাতাস যে খুব ঝড়ো বাতাস বিষয়টা এরকম না,
ওই বাতাসের এরকম শো শো শব্দ হচ্ছে। উনি চিন্তা করলেন যে আর দুইবার পলো ফেলেই, মাছ পেলে পেলাম, না হলে যে কয়টা মাছ পেয়েছি এটা নিয়ে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে উনি একবার পলো ফেলেছেন। হঠাৎ করে মনে হলো ভারী কিছু ওই পলোর মধ্যে নড়াচড়া করে উঠলো। উনি চিন্তা করলেন মনে হয় বড় কোনো মাছ হবে। উনি পলোর উপরের যে অংশ, মানে উপরিভাগ, এটা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছেন যে ভেতরে কি পড়েছে এটা দেখার জন্য, বুঝার জন্য। উনি যখন হাতটা ঢুকিয়ে দিয়েছেন, ওনার কাছে অনুভূত হয় গোলাকৃতির কিছু একটা, বলের মতো ভারী কিছু একটা। উনি চিন্তা করেন কি রে, এটা কি? কখনো কখনো মসৃণ মনে হয়, কখনো কখনো কোনো অংশ লোমশ মনে হয়। উনি হাত দিয়ে কি করেছেন, ওটা তুলেছেন। ওটা তুলে আর হাতটা বের করতে পারেন নাই, কারণ জিনিসটা একটু বড়। উনি ওই পলোর মধ্যে হাতটা থাকা অবস্থাতেই দেখতে পান এটা একটা মানুষের মাথা। একদম বাচ্চা মানুষের মাথা বিষয়টা এরকমও না, আবার যে বড় মানুষের মাথা বিষয়টা এরকমও না। 10-12 বছর বয়সী বাচ্চাদের মাথা যত বড় হয় ওই রকম আর কি। মাথায় চুল রয়েছে, এই জন্যই ওইটার একটা অংশ বিশেষ কিছুটা লোমশ মনে হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাথাটা মনে হচ্ছে তাকিয়ে আছে আর মুখে মুচকি হাসি। তবে তার কানের অংশটা নেই, মনে হচ্ছে কানের অংশটা কোনো কিছুতে খুবলে খেয়ে ফেলেছে। অনেক সময় কাঁকড়া টাকড়া এরকম হয় না, খেয়ে ফেলে, এরকমটা হয়েছে। এই মাথাটা কিভাবে এলো? আর এটা চোখ খোলা, মুখে মৃদু হাসি, তাতে চোখের পলক পড়ছে বা সে যে হাসছে দাঁত বের করে, বিষয়টা এরকম না। মুখমণ্ডলের ধরনটাই ওরকম ছিল। এইটা দেখার সাথে সাথে এই রোকন চাচা মারাত্মক ভয় পান। উনি মাথাটা ওখানেই ফেলে দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেন। পলোটাও যে আনবেন সেটা ওনার মাথায় ছিল না, পলোটাও ফেলে দিয়ে চলে আসেন। এরপর উনি দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওনার বন্ধু বান্ধবদেরকে উনি ডাকছেন, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ পাচ্ছে না, বা উনি কাউকে দেখতে পাচ্ছেন না। উনি যে ডাক ক্রমাগত ডেকে যাচ্ছেন, তারা যে অন্য দিক থেকে তার ডাকের উত্তর দেবে এমনটাও হচ্ছে না। কিন্তু উনি খুব দ্রুত ডাঙায় ওঠার চেষ্টা করেন এবং উঠেও যান। এরপর উনি দ্রুত বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে হয় কি, উনি হঠাৎ করে খেয়াল করেন ওনার সামনে ওই যে কালো মেঘের মতো জিনিসটা, সেটা চলে এসেছে নিচের অংশ সাইক্লোনের মতো। আর ওই জিনিসটা যেখানে আছে ওইখানে বাতাস হচ্ছে, তবে সেটা ঝড়ো বাতাস না। সাইক্লোন হলে তো সেখানে মারাত্মক ঝড়ো বাতাস হয়। উনি যখন ডাঙাতে উঠেছিলেন, উনি রাস্তায় একটা লাঠি দেখতে পেয়েছিলেন। কোনো একটা গাছের ডাল হবে, লম্বা লম্বি কোন একটা ডাল হবে আর কি। তো ওই ডালটা উনি হাতে নিয়েছিলেন বুদ্ধি করে, ওই ডালটা নিয়ে উনি দৌড়াচ্ছিলেন। তো সামনে যখন ওই বান কুড়ালির মতো জিনিসটা পড়ে যায়, মানে ওই সাইকেলের মতো জিনিসটা পড়ে যায়, উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, এইটা এখানে সামনে আসলো কেন? ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছেন যে এগুলো ভালো জিনিস না, এটা সামনে চলে আসছে। উনি তো সাহসী মানুষ ছিলেন, উনি করেছেন কি, ওই লাঠিটা নিয়ে ওই যে ওইটার যে লেজের অংশ সেখানে সপাং সপাং করে আঘাত করা শুরু করেছেন। আর যখনই আঘাত করছেন, ভিতর থেকে বিভিন্ন আওয়াজে, মানে মনে হচ্ছে ওর ভিতরে অনেক মানুষ রয়েছে, মহিলা মানুষ, বাচ্চা, পুরুষ মানুষ, তারা বলছে, ইরে মারিস না, মারিস না, মারিস না, আর মারিস না, আমরা চলে যাচ্ছি, মারিস না, কি অপরাধ করছি, মারিস না। তো এটা বলতে বলতে হয় কি, হঠাৎ করে ওই জিনিসটা পেছন দিকে সরে যেতে থাকে। এরপরে চি চি এক ধরনের শব্দ হতে থাকে। এটা হতে হতেই ওই জিনিসটা একদমই মিলিয়ে যায়, একদম ভ্যানিশ। এরপর উনি কি করেন, বাড়ির দিকে আগাতে থাকেন। মিনিট খানেক হাঁটার পর হঠাৎ করে ওনার মনে হলো উনি মনে হচ্ছে শূন্যে ভেসে যাচ্ছেন, আর ওনার দুই হাতের বাহুতে চাপ অনুভব করছেন। উনি মাথাটা উপরের দিক দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে কি,
যখনই উপর দিকে তাকিয়েছেন কিছুটা, উনি দেখেন ভয়ঙ্কর আকৃতির একটা মানুষের মতো অবয়ব দেখা যাচ্ছে, যেটার মাথা অনেক বড়। চেহারা যে অনেক ভয়ঙ্কর বিষয়টা এরকমও না, তবে মাথাটা অনেক বড়, আর এটা দুটো ডানা রয়েছে, ডানা দুটো ঝাপটাচ্ছে, আর ওইটার দুটো হাত তার বাহুতে চেপে ধরে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মাটি থেকে 5-7 হাত উপরে আছে তখন। উনি এটা দেখে মারাত্মক ভয় পান, আর তখন উনি সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সূরা ইয়াসিনের বেশ কিছু আয়াত মুখস্থ ছিল। যখনই সূরা ইয়াসিন উনি পড়া শুরু করেছেন, তখনই ওই জিনিসটা এই রোকন চাচাকে ছেড়ে দেয়। উনি ওই 5-7 হাত উপর থেকেই নিচে পড়েন। তবে উনি যেখানে পড়েন ওই সাইডটাতে নদী ছিল, নদীর এক পাশে পড়েছেন আর কি, আর ওইখানে বড় একটা বট গাছ ছিল। এরপর ওনার কিছু মনে নাই, উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তো উনি যখন নিজেকে আবিষ্কার করেন নিজের বাড়িতে, তখন দেখতে পান ওনার বন্ধু বান্ধব আছে, ওনার পরিবারের সদস্যরাও রয়েছে। সবাই যখন তাকে জিজ্ঞেস করে, এই গত রাত্রে কি হয়েছিল, তুই বট গাছের কাছে গেলি কিভাবে, আর বট গাছের শেকড়ের ভিতরে গেলি কিভাবে, তখন উনি সব বিষয়টা খুলে বলেন যে কি হয়েছিল। উনি তো উপর থেকে পড়ার পর আর কিছু তো মনে করতে পারেন নাই। তখন পরিবারের সদস্যরা এবং বন্ধু বান্ধবরা বলেন যে রাতের বেলা হঠাৎ করে তাকে আর তারা খুঁজে পায় নাই, ডাকাডাকি করার পরে পাওয়া যায় নাই, তারা মনে করছে সে চলে গেছে। এই জন্য তারা বাড়িতে চলে আসে যে যার মতো। পরিবারের সদস্যরা যখন দেখলো যে উনি সারা রাত বাড়িতে আসেন নাই, সকাল হলে বন্ধু বান্ধবদের কাছে গিয়েছেন পরিবারের সদস্যরা, তার মা বাবা, যে রোকন কোথায় গেল। বন্ধু বান্ধবরা বলে যে রোকন তো ও বাড়িতে চলে আসছে মনে করছি আমরা, এই জন্য তো আমরাও আমাদের মতো করে বাড়িতে চলে আসছি, ওকে তো রাত্রে খুঁজে পাই নাই। এরপর শুরু হয়ে যায় খোঁজাখুঁজি, কারণ রোকন তো বাড়িতে আসে নাই। সবাই মিলে রোকন চাচাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই নদীর কাছাকাছি থাকা ওই বট গাছের কাছে যায় সবাই। ওই বট গাছটা অনেক পুরনো, অনেক শেকড় ডালপালা রয়েছে। ওই বট গাছের মাটির যে অংশ, যেখানে অনেক লম্বা লম্বা শেকড় ছিল, এই শেকড়ের মাঝখানে তো অনেক ফাঁকা জায়গা থাকে, ফাঁপা জায়গা থাকে। তো ওইখানে এই রোকন চাচাকে আটকানো অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে মূলত রোকন চাচাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। রোকন চাচা সারাদিন মোটামুটি ভালোই ছিলেন। রাতের বেলা ওনার কিছু সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে, রোকন চাচার মা, উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলেন, তখন রোকন চাচার ঘর থেকে গোংরানির আওয়াজ উনি শুনতে পান। তো উনি যখন এই আওয়াজ শুনে রোকন চাচার ঘরের মধ্যে গিয়েছেন, উনি দেখতে পান রোকন চাচা বিছানার উপর শরীরটাকে মোচড়াচ্ছেন। সাপ যেভাবে শরীরটাকে নিজেকে মোচড়াতে থাকে ওইভাবে মোচড়াচ্ছেন, আর গোংরানির মতো আওয়াজ করছেন। উনি গিয়ে যখন রোকন চাচাকে টাচ করেন, সাথে সাথে রোকন চাচা স্বাভাবিক হয়ে যান। মনে হচ্ছিল রোকন চাচাকে কেউ খুব আঘাত করছিল। রোকন চাচাকে উনি ডেকে তোলেন, এই কি হয়েছে কি হয়েছে। তখন রোকন চাচা তার মাকে দেখে একটা বিষয় বলেন। উনি বলেন যে উনি স্বপ্নে একটা মহিলা অবয়বকে দেখেছেন। এই মহিলা অবয়ব বট গাছের কাছে রয়েছে, আর মনে হচ্ছে ওই মহিলা অবয়বটি তাকে তুলে কোথাও নিয়ে যাচ্ছে, এমনটা উনি দেখেছেন। রোকন চাচার মা, উনি চিন্তা করেন যে বিষয়টা স্বাভাবিক না, কারণ রোকন চাচার সাথে তো একটা ঘটনা ঘটেছে, আবার এরকম একটা স্বপ্ন দেখেছে। তারপর উনি নিজের চোখে যেটা দেখলেন, দ্রুত তাকে চিকিৎসা করাতে হবে, না হলে বিপদ হবে। রোকন চাচার মা রোকন চাচার বাবার সাথে আলোচনা করেন, তার বাবাও সম্মতি দেয় যে হ্যাঁ, আসলে এই রোকনকে তো ভালো একটা ট্রিটমেন্ট করাতে হবে। পরদিন সকালবেলা এই রোকন চাচার বাড়ি থেকে এই 1 কিলোমিটারের মতো দূরে একজন ব্যক্তি ছিলেন, উনি হুজুর ছিলেন, এই জিন রিলেটেড চিকিৎসা করতেন। তবে ওনার কাছে কিন্তু কোনো জিন ছিল না। অনেক সময় থাকে না যে তাদের পোষ্য কিছু জিন থাকে, জিনেরা খবর টবর এনে দেয়, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করে। ওনার মানে ব্যাপারটা এরকম ছিল না। উনি
কারো উপর জিন হাজির করাতে পারতেন, তারপর রুকিয়া করে দিতেন, জাস্ট এতটুকুই। তো উনি আসছেন, উনি যখন শুনেছেন এই বিষয়টা, উনি বলেছিলেন যে সন্ধ্যার পরে আসবেন। তো সন্ধ্যার পরে উনি আসছেন। সন্ধ্যার পর থেকে এশার আজানের আগ পর্যন্ত উনি চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই এই রোকন চাচার উপরে জিন হাজির করতে পারেন না। উনি হতাশ হয়ে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে চলে যেতে থাকেন। উনি চিন্তা করেছিলেন যে হয়তো এটা সাধারণ কোনো সমস্যা, অন্য কিছু না। এই জন্য উনি পানি টানি পরে এমনি সাধারণ ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছিলেন। তো উনি যখন বাড়িতে ফেরত যাচ্ছিলেন, ওনার বাড়িতে ফেরত আসার পথটা রাত্রেবেলা তো বেশ নির্জন ছিল, তখন তো খুব বেশি রাত না, এশার নামাজের পর পরই উনি ফেরত আসছিলেন। উনি যখন বাড়ি থেকে মোটামুটি 200 কি 300 মিটার দূরে, তখন হঠাৎ করে পেছন থেকে হুজুরকে কেউ ডাক দেয়, হুজুর দাঁড়ান দাঁড়ান। উনি তো বাইসাইকেল চালিয়ে আসছেন, বাইসাইকেলটা থামানোর পেছন দিকে তাকিয়ে দেখেন একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটা একদম মিচমিচে কালো, তবে অনেক যে বড় আকৃতির বিষয়টা এরকম না। ওই কুকুরটা হুজুরকে দেখেই সুন্দর করে একটা সালাম দেয়। হুজুর তো বেশ ভয় পেয়ে যান, কারণ উনি আসলে এই ধরনের ব্যাপার এবারই প্রথম তার সাথে ঘটলো, যে কোনো কুকুর তার সাথে কথা বলছে, মানুষের মতো কথা বলছে, তাকে সালাম দিয়েছে সুন্দর করে। উনি সালামের জবাব নেন। তখন ওই কুকুরটা খুব বিনীতভাবে বলে, হুজুর আমার বোনকে বাঁচান, ও আমার বোনকে মেরে ফেলবে, দ্রুত আমার বোনকে বাঁচান। আপনি আবার ওই বাড়িতে যান, আবার আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেন। তখন হুজুর বলেন যে কে তোমার বোন, কে মেরে ফেলবে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ওই কুকুরটা বলে যে আমি একটি বিশেষ রুকিয়া পদ্ধতি বলছি, আপনি এই পদ্ধতিতে ওর উপর রুকিয়া করেন। এখন কথা বলার সময় নাই, আমি এখন বেশি কথা বলতে গেলে আপনি ভয় পেয়ে যাবেন, এই জন্য আমি পরে বলবো। আপনি দ্রুত ওখানে যান, আপনার অদৃশ্যভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি করব। আপনি দয়া করে দ্রুত আবার ওই রোকনের বাড়িতে যান, আবার তার উপরে জিন হাজির করার চেষ্টা করেন, সময় নাই, খুব দ্রুত করেন। হুজুর এই কথা শোনার পর খুব চিন্তিত হয়ে পড়েন যে আসলে কি করবেন। তারপর আসলে ওই কুকুর রূপী অবয়বটা এমন ভাবে কাকতি মিনতি করছিল যে আমার বোনকে বাঁচান। তখন উনি বুঝতে পারেন যে তার বোন হচ্ছে একটা পরী, যে এই রোকনের শরীরে আটকে গেছে, কোনো না কোনো ভাবে আটকে গেছে, বের হতে পারছে না। তো যাই হোক, উনি সাইকেল ঘুরিয়ে দ্রুত আবার রোকন চাচাদের বাড়িতে যান। হুজুর তো বিদায় নিয়ে চলে গিয়েছেন। আবার তার আশা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়, জিজ্ঞেস করে আসার কারণ কি। তখন হুজুর বলেন যে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি রোকনকে সামনে নিয়ে আসা, আবার রুকিয়া করতে হবে। তখন ওই জিনের শিখিয়ে দেয়া ওই রুকিয়া পদ্ধতি উনি অ্যাপ্লাই করেন। উনি অ্যাপ্লাই করেছেন, হঠাৎ করে রোকন চাচার ভেতর থেকে একটা নারী অবয়ব খুব আস্তে আস্তে, মনে হচ্ছে তার কথা বলতে কষ্ট হচ্ছে, এই নারী অবয়ব মনে হচ্ছে কথা বলছে। রোকন চাচার কণ্ঠটা মেয়েলি কণ্ঠ হয়ে যায়, মনে হচ্ছে কোনো মেয়ে কথা বলছে। সে হুজুরকে বলতে থাকে, হুজুর আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমি ভুল করছি, কিন্তু এমন ভুল যে হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি নাই। দ্রুত আপনি রুকিয়া করেন, আমাকে এর ভেতর থেকে বের করেন, আমি কথা দিচ্ছি আর কখনো এই ধরনের দুষ্টামি করব না। হুজুর আসলে এই কথার আগামাথা ওইভাবে বুঝতেও পারছেন না। তারপরেও ওই জিনিস শিখিয়ে দেওয়া রুকিয়া পদ্ধতি উনি অ্যাপ্লাই করেছেন, যদিও অল্প সময়ের জন্যই। শুধু রোকন চাচার ভেতরে থাকা ওই অবয়বটা কথা বলে ওঠে, এরপরে একদম চুপচাপ, আর কোনো কথা নাই। এখন কি হলো, ওই হুজুর মনে করেছিলেন সম্ভবত ওই মেয়েটা মুক্তি পেয়ে গেছে, মানে ওই পরীটা মুক্তি পেয়ে গেছে। উনি চিন্তা করলেন সবকিছু ঠিকঠাক।
ওই চিন্তা করে উনি বাড়ির থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে উনি ওনার বাড়িতে ঠিকঠাক মতো চলেও যান। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে উনি শুয়ে পড়েন। উনি যখন ঘুমিয়েছেন তখন উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। উনি দেখেন যে ওনার বাড়ির কাছে একটা পুকুর রয়েছে। উনি হাঁটতে হাঁটতে ওই পুকুরের দিকে গিয়েছেন। পুকুরের ভেতর থেকে একটা নারী অবয়ব ভেসে উঠেছে। নারী অবয়বটা ভেসে উঠে শুধু মাথাটা ভেসে উঠেছে। সেই অবয়বটা বলছে, হুজুর, আমাকে তো মনে হয় আপনি আর বাঁচাতে পারলেন না। আমি আমার ভুলের কারণেই হয়তোবা মারা যাব, কিন্তু এই রোকন যে ছেলেটা, ওর আসলেই কোনো দোষ নাই। আমার কারণে ও মরবে এটা তো হতে পারে না। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি অন্তত রোকন ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ হাফিজ। এই বলেই ওই অবয়বটা আবার পানির মধ্যে ঢুকে যায়। এই স্বপ্নটা দেখার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। উনি দরদর করে ঘামছেন। এমনিতেই তো গরমকাল, এখন দরদর করে ঘামছেন যে এই স্বপ্নটা উনি কেন দেখলেন, কি মেসেজ ছিল এটার মধ্যে। এর মধ্যে হঠাৎ করে বাইরে থেকে হুজুরকে কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, একটু বাইরে আসেন, কথা আছে। কণ্ঠটা তার পরিচিত লাগে। কণ্ঠটা কোথায় যেন শুনেছেন। তখন আর মনে পড়ে, আরে এই কণ্ঠটা তো আমি যখন রোকনকে রুকিয়া করে যখন ফিরছিলাম তখন কুকুর রূপী যে অবয়বটা ছিল তার কণ্ঠের সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কোনো মেসেজ আছে তার জন্য। হুজুর দ্রুত ঘর থেকে বের হন। তবে এবার আর কুকুর রূপে সেই অবয়বটাকে দেখছেন না, দেখছে একটা বড় আকৃতির সাদা বিড়াল রূপে। ওই বিড়ালটি হুজুরের সাথে মানুষের মতো করে কথা বলছে। তখন ওই বিড়াল রূপী অবয়বটা খুব কান্নাকাটি করতে থাকে আর বলে যে, হুজুর, আপনি কি স্বপ্ন দেখেছেন সেটা আমি জানি। আমার বোন এখন আর পৃথিবীতে নাই, তাকে হত্যা করা হয়েছে। ও আমার বোনকে হত্যা করেছে। তখন হুজুর বলেন যে, আমাকে বারবার তোমরা বলছো ও হত্যা করছে, এই ওটাকে, আর এই ও কেন বা তোমার বোনকে হত্যা করলো, আর কেনই বা রোকনকে হত্যা করবে? তখন ওই বিড়াল রূপী অবয়বটা বলে, আসলে আমার বোন তার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিল। তো বিয়ে থেকে যখন ফেরত আসছিল হঠাৎ করে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে। সে দেখে যে রোকন একা একা মাছ ধরছে। আমার এই বোনটা ছোটবেলা থেকে একটু দুষ্টু, আর সে এমনিতেও ছোটই। ও কি করেছে, ওই সময়ে একটা মানুষের মাথার মতো একটা জিনিস তৈরি করেছে। সে তার যেই মায়াজাল রয়েছে সেটা দিয়ে সে মনে করেছে যে রোকনের সাথে একটু মজা করি। তো এই জিনিসটা যখন করেছে ওই সময় আবার হয়েছে কি, দূর থেকে জিনেদের একটা বিয়ের দল আসছিল। বিয়ের দাওয়াত টাওয়াত খেয়ে জিনেদের মধ্যে পুরুষ আছে, শিশু আছে, নারী আছে, তারা আসছিল। তো এই ধরনের দল যখন কোনো দিক দিয়ে আসে, নিয়ম হচ্ছে যে পথ যেন ছেড়ে দিয়ে দাঁড়ায়। এটা একটা আদব জিনেদের মধ্যকার। তো আমার বোন তখন কি করেছে, কোথায় যাবে ওই সময় বিলের মধ্যে হঠাৎ করে, হুটহাট করে কোন জায়গায় অন্য জিনেরা লুকিয়ে আছে, হঠাৎ করে তাকে কোনো ক্ষতি করতে পারে, এই জন্য আমার বোন এই রোকনের শরীরের মধ্যে ঢুকে গেছে, যেটা রোকনও টের পাই নাই। রোকন যখন ওখান থেকে ভয় পেয়ে দ্রুত রাস্তায় উঠে আসে তখন ওর সামনে ওই মেঘটা পড়ে যায়, সাইক্লোনের মতো ওই জিনিসটা। সেটাতে সে আঘাত করে, তাতেও কোনো সমস্যা হয় নাই, সেই জিনিসটা চলে গেছে। কিন্তু ওই সময় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই নদীর পাড়ে একটা বট গাছ রয়েছে। ওই বট গাছে বহু বছর আগে থেকে খুব ভয়ঙ্কর একটা সাধক জিন বসবাস করে। সে এমনিতে মানুষের উপর আসর করে না, কিন্তু সে সাধনা করে। সে হঠাৎ করে দেখতে পায় যে রোকনের মধ্যে একটা পরী বসে আছে। রোকন যে সেখানে আছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, কারণ রাতের বেলা এই এলাকার হর হামেশাই ছেলে পেলে দিকে চলাফেরা করে, সে কখনো কাউকে ভয়ও দেখায় না।
এটা তার কাজ না, এটাকে সে খুবই তুচ্ছ তাচ্ছিল্য কাজ মনে করে। কিন্তু সে যখনই দেখেছে রোকনের মধ্যে আমার বোন বসে আছে, তখনই সে চিন্তা করেছে যে রোকনের ভেতরে থাকা এই মেয়ে পরীটাকে সে হত্যা করবে। আমরা যেই গোত্রের জিন, এই গোত্রের কোন জিনকে যদি হত্যা কেউ করতে পারে, তাহলে সে তার গোত্রে খুব বাহবা পায়, সে পুরুষ হোক আর নারী হোক। আর এই দুষ্টু শক্তিশালী জিনটা যখনই বুঝতে পারে যে আমরা একটা বিশেষ গোত্রের জিন, সাথে সাথে সে সিদ্ধান্ত নেয় যে আমার বোনকে সে হত্যা করবে। আর এই জন্যই শুরুতে রোকনকে সে তুলে নিয়ে যাচ্ছিল, ওই সময় সে সূরা ইয়াসিন পড়ার কারণে তাকে ফেলে দেয়, কিন্তু সে রোকনের পিছু লেগেই আছে। এরপর আপনি যখন প্রথমে রুকিয়া করেছেন, জিন তার জাদু শক্তির বলে সেই রুকিয়াটা রোকনের উপর কাজ করতে দেয় নাই, এই জন্য আপনি ব্যর্থ হয়ে চলে যাচ্ছিলেন। তখন আমি আপনাকে রাস্তায় আবার ফেরত আসতে বলি এবং একটা পদ্ধতি শিখিয়ে দেই। দ্বিতীয় পদ্ধতিতে আমার বোন সামান্য সময়ের জন্য কথা বলতে সক্ষম হলেও আবারও ওই জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করে যার ফলে কোনোভাবেই আমার বোন আর কথা বলতে পারেনি। তবে সর্বশেষ আপনাকে স্বপ্নে একটা জিনিস দেখিয়েছে, এর পরপরই ওই দুষ্টু জিনটা আমার বোনকে নৃশংসভাবে হত্যা করে। এখন রোকনকেও হত্যা করবে, কারণ দ্বিতীয়বার যখন রুকিয়া করা হয়েছে তখন রোকনের উপরও সে ক্ষিপ্ত হয়েছে, রোকনকে সে হত্যা করবে এটা বলেছে। এখন রোকনকে আপনি বাঁচান, আমার বোনটা মারা গেছে। এই সমস্ত কথা শুনে হুজুরের খুব মন খারাপ হয়। তার সামনে একটা বিড়াল রূপী অবয়ব মানুষের মতো কথা বলছে আর অঝোর ধারায় কান্না করছে। একদিকে উনি ভয়ও পাচ্ছেন, আর একদিকে ওনার মনে খুব কষ্ট হচ্ছিল। উনি সাথে সাথে সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত রোকনকে ট্রিটমেন্ট করতে যাবেন। তবে ওই রাত্রে যাওয়ার আর কোনো উপায় ছিল না, ওই রাত্রে গেলে ওই দুষ্ট জিনটা তার উপর আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল। তো বিড়াল রূপী ওই অবয়বটা, সেও একটা নারী জিন, সেও পরী, সে হচ্ছে বড় বোন, আর তার ওই বোনটা হচ্ছে ছোট বোন, যে রোকনের শরীরে আটকে গিয়েছিল। ওই দুষ্ট জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছিল, কোনোভাবেই ওই পরীটা রোকনের শরীর থেকে আর বের হতে পারছিল না, তাকে আটক করে ফেলেছিল ওই দুষ্ট জিনটা। রুকিয়া করেও তাকে বের করতে পারেনি। হুজুর পরের দিন রোকনের ট্রিটমেন্ট শুরু করেন। ট্রিটমেন্ট কোন পদ্ধতিতে করা হবে সেটাও ওই বিড়াল রূপে আসা ওই পরীটা বলে দিয়েছিলেন। ওই বিড়াল রূপী ওই পরীটা নাকি তার সম্প্রদায়ের কাছ থেকে একটা তথ্য জেনে এসেছিলেন, সেটা হচ্ছে এই যে দুষ্টু শক্তিশালী জিনটা, তাকে সাধারণ কোনো পদ্ধতিতে বন্দী করা সম্ভব নয়, সাধারণ কোনো কাচের বোতলে বা অন্য কোনো প্লাস্টিকের বোতলেও বন্দী করা সম্ভব নয়। একে নাকি একটা বিশেষ ঘাস দিয়ে, যেই ঘাসগুলো একটু লম্বা হয়, এই ঘাস দিয়ে একটা বলের মতো তৈরি করতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে, এরপর মখমলের কাপড় দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। ওইটার মধ্যে ওই জিনটাকেই শুধু আটক করা যাবে, এছাড়া অন্য কোনোভাবে আটক করলে সে আসলে তার মধ্যে ঢুকবেই না, অন্য কোনো কিছু তাকে আটক করা যাবেই না। আর তাকে আটক করার পর ওই জিনিসটা মাটিতে সাথে সাথে দাফন করে ফেলতে হবে। হুজুর ওই জিনের শিখিয়ে দেয়া রুকিয়া পদ্ধতি অবলম্বন করেন এবং সেই অনুযায়ী রোকনের শরীর থেকে ওই দুষ্টু জিনের প্রভাবটাও কাটিয়ে দেন আর ওই জিনটাকেও বন্দী করতে সক্ষম হন। তবে ইতোমধ্যেই রোকনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই রোকন চাচা উনি মানসিকভাবে খুব অস্থির হয়ে যান, অনেকটা পাগলের মতো। বেশ কিছুদিন পাগলই ছিলেন বলতে হবে। এরপর দীর্ঘ চিকিৎসায় আল্লাহর রহমতে উনি ভালো হয়েছিলেন।
তবে কিছুটা সমস্যা ওনার রয়েই যায়। কখনো কখনো সেই সমস্যাটা বাড়ে, কখনো কখনো একদম স্বাভাবিক হয়ে যান, কখনো কখনো কিছুটা সমস্যা দেখা দেয়, মানে খুব বাড়তিও না একদম কমও না। এভাবেই ওনার জীবন চলছে। উনি এখনো বেঁচে আছেন, এখনো মাঝে মাঝে ওনার কিছুটা সমস্যা দেখা দেয়। তবে ওই যেই পরীটা পরবর্তীতে এসে রূপের পদ্ধতি জানিয়ে দিয়েছিলেন, ওই পরীটার সাথে নাকি আর পরবর্তীতে কখনোই হুজুরের সাক্ষাৎ হয়নি। প্রিয় লিসেনার্স, দেখুন কতই না বিচিত্র সবকিছু। একটা অল্প বয়স্কা পরী, সে দুষ্টমি করে কি একটা বিপদীটা তার জন্য ডেকে এনেছিল। সে রোকন চাচার শরীরে ঢোকার পর ওই দুষ্ট জিনটা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে, সে কোনোভাবেই রোকন চাচার শরীর থেকে আর বের হতে পারেনি। আর তাকে বিনা অপরাধে শুধু বাহবা পাওয়ার জন্য, নিজের শক্তি বৃদ্ধি করার জন্য তাকে হত্যা করে। জিনেদের মধ্যেও নাকি এ ধরনের পদ্ধতি প্রচলিত আছে। জিনেরা শুধু যে মানুষকে হত্যা করবে সেটা এরকম না, জিনেরা জিনদেরকেও তাদের শিকার বানায় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য। এমনই হয়েছিল, বিনা অপরাধে ওই পরীটি মারা যায়। তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে বিনা অপরাধেই রোকন চাচাও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। রোকন চাচার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। 7ই এপ্রিল 2015 ঘটনা। সেদিন আমি খুবই খুশি ছিলাম, কারণ হলো ঢাকায় আমাদের নতুন বাড়ি বানানো হচ্ছিল। বাড়িটা হচ্ছিল 8 তলা। আমি অবশ্য ঢাকার বাইরে থাকতাম, তাই সেখানে তেমন একটা যাওয়া হতো না। নতুন বাড়ির সুবাদে আমি সেখানে যাই। ফ্ল্যাটগুলো নতুন ছিল, তাই অনেক কাজ বাকি ছিল। শুধু প্রথম তলায় আমার পরিবার থাকতো। তো আমি যখন যাই তখন খুবই এক্সাইটেড ছিলাম। সেদিন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি ভাবলাম সে বাসায় গিয়ে সবগুলো ফ্ল্যাট ঘুরে দেখব, কিন্তু সন্ধ্যা হওয়াতে কেউ আমাকে যেতে দিতে চায়নি। বলল যে নতুন বাড়ি আর সন্ধ্যা যে কোনো সমস্যা হতে পারে, এখন যেতে হবে না। আমি সব বিশ্বাস করতাম না। তখন ভাবলাম তাদেরকে না জানিয়ে যাব। যা ভাবা সেই কাজ। আমি একটি টর্চ লাইট হাতে বের হলাম, কারণ তখন ফ্ল্যাটগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়নি, তাই অন্ধকার। আমি ফ্ল্যাটের উপরে উঠছি আর টর্চ মেরে দেখছি কোথায় কি আছে। দেখতে দেখতে আমি যখন শেষ তলায় উঠলাম, তখন আমার কেমন যেন একটা অস্বাভাবিক লাগতে শুরু করলো আর ভয় লাগতে শুরু করলো। যদি এসব বিশ্বাস করতাম না, তারপর আর একটা অজানা ভয় আমার মধ্যে কাজ করছিল। আমি ব্যালকনিতে টর্চ মেরে দেখছিলাম, হঠাৎ মনে হলো কেউ একজন আমার পেছনের দিক দিয়ে রুমে ঢুকলো। আচ্ছা আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম যে কে ওখানে, কিন্তু কোনো সাড়া পাইনি। আমি ভাবলাম হয়তো আমার কাজিনরা আমাকে ভয় দেখানোর জন্য এসব করছে। আমি ভয়ে ভয়ে টর্চ নিয়ে রুমের দিকে এগোতে থাকি। রুমে ঢুকে দেখলাম কেউ নেই। তখন আমার আরো বেশি ভয় লাগতে শুরু করলো। 3-4 বার আমার কাজিনের নাম ধরে ডাকি, কিন্তু কোনো জবাব পেলাম না। পরক্ষণে মনে হলো কেউ আবার ছাদের দিকে উঠে গেল। আমি টর্চ হাতে নিয়ে ছাদের দিকে উঠতে গেলাম। ছাদে টর্চের আলো পড়তে দেখলাম আমার কাজিনের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, একদম ঠিক ছাদের কোনায়। আর তার দিকে পা বাড়াতেই এক মুহূর্তের জন্য টর্চ লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে জ্বলে ওঠে। সেখানে আলো পড়তে আমি দেখি যে সেখানে সে নেই। ভাবলাম আমাকে ভয় দেখানোর জন্য হয়তো লুকিয়ে আছে। আশেপাশে বিল্ডিং এর আবছা আলো পড়ছে। ছাদে যে যদি পালিয়ে যায় তবে তাকে দেখার কারণ। যতটুকু আলো পড়ছিল তাতে কেউ যদি নড়াচড়া করে তবে তাকে বোঝা যাবে, কিন্তু না, হঠাৎ যেন মিলিয়ে গেল। আমি যুক্তিতে হার মেনে আরো ভয় পেয়ে যাই। আমি ভাবলাম জার্নি করেছি, তাই হয়তো ক্লান্তিতে আজে বাজে এসব কল্পনা করছি। আমি ভাবলাম বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি চলে যাবার জন্য নিচে নামছি। যখন ছাদ থেকে সিঁড়ি বেয়ে ওই রুমের কাছে চলে এলাম, তখন একটা শব্দ শুনতে পাই। একটা
ঘুমানোর আওয়াজের মতো একটা শব্দ। কেউ ঘুমাচ্ছে আর কুড়মুড় শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল হবে ইঁদুর মারার জন্য এমন করছে। টর্চ মেরে রুমে ঢুকতে যা দেখলাম তাতে মনে হচ্ছিল যে আমার কলেজেটা ফেটে যাবে। দেখলাম একজন মহিলার মতো, চুলগুলো উস্কো খুস্কো, পরনে সাদা ড্রেস, চেহারাটা ছিল বিশ্রী। আগুন পুড়লে যেমনটা হয় ঠিক তেমন। চেহারা থেকে চামড়া ও মাংস পচে গলে ঝুলে আছে, আর সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দেখলাম সে নিজের হাতের মাংস ও হাড় নিজে চিবিয়ে খাচ্ছে। আমি টর্চ মেরে যখন দেখলাম তখন সে আমার দিকে ঘুরে একটা বিশ্রী হাসি দিয়ে তার সে খাওয়া হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার খাওয়া হাত দিয়ে রক্তের স্রোত বইছে, হাতের মাংসগুলো ছিঁড়ে ঝুলছে। আমি তখন ভয়ে নিথর হয়ে গেলাম। আমি চিৎকার করতে চাচ্ছিলাম প্রাণপণে, কিন্তু আমার গলাতে যেন কোনো শব্দই আসছিল না। মনে হচ্ছিল আমার পা অবশ হয়ে গেছে এবং আমি পালাতে পারছিলাম না, চিৎকারও করতে পারছিলাম না। তখন আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফেরে আমি আমার রুমে ছিলাম। জিজ্ঞাসা করাতে তারা বললো যে আমার চিৎকার শুনে তারা উপরে গিয়ে দেখে যে আমি অজ্ঞান অবস্থায় ওই রুমের দরজার সামনে পড়েছিলাম। সেখান থেকে আমাকে নিয়ে আসা হয়। আমাকে জিজ্ঞাসা করা হলে আমি তাদেরকে ঘটনাটা শেয়ার করি। তখন দাদা বললেন যে পাশের বাসায় এক লোক কালো জাদু চর্চা করে, তার কাছে নাকি এসব খারাপ জিনিসরা আসে আর এসব অন্ধকার জায়গায় ঘুরে বেড়ায়, আর সুযোগ পেলে মানুষকে ভয় দেখিয়ে ক্ষতি করে। এরপর থেকে সন্ধ্যা তো দূরের কথা, আমি দিনের বেলায়ও ছাদে যেতাম না। আর যদিও মিলাদ পড়ানোর পর এখন কোনো সমস্যা হয় নাই, আজও সেই মুহূর্তের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। লাইট দিনটা ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো এশার নামাজ পড়ে আমি বাজারে যাই। আজকে বাজারে একটু কাজ ছিল, কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হব, কিন্তু বাজারের সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। রাত তখন 10:20। বাজার থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা মেঘলা থাকার কারণে বেশ অন্ধকার লাগছে। আমি মোবাইলের টর্চ লাইটটা অন করে হাঁটতে লাগলাম। আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সে রাস্তাটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার বাম পাশে ছিল খাল আর ডান পাশে ছিল পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ সামনে পড়ল। মণ্ডপের উপর একটা মূর্তি 25 ফিট উঁচু হবে এবং পাশে শ্মশান। ঘন অন্ধকারের মধ্যে মূর্তিগুলোকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানের দিকে যখন তাকালাম মনে হলো কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে, কিন্তু কিছুই দেখি না। কিন্তু মনে হচ্ছে কেউ কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে, আমার পেছনে বুঝি কেউ আছে। আমি দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে দোয়াগুলো ঠিকঠাক পড়লেও পরের দোয়াগুলো ঠিকঠাক যেন মনে পাচ্ছে না। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। প্রচন্ড ভয় লাগছে, শরীরটা ভয়ে কাঁপছে। বাড়িতে কল করার জন্য মোবাইল টিপ দিলাম, কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কারোর ফোনে ফোন দিতে পারলাম না। আমি আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে পাশে একটা নৌকা দেখতে পাই। একটু সাহস পাই, নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ আমি পাইনি। আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি আছো? তবুও কোনো সাড়া শব্দ না পেয়ে নৌকার কাছে গিয়ে নৌকার ছাউনির ভিতরে যখন লাইট মেরে দেখলাম আমার চেনা লোক গফুর। গফুরকে বললাম, কিরে তুই এখন এত রাতে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনাকে কে পার করতো? এত রাতে এমন একটা কথা শুনে আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে যেটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি যেন আকাশ থেকে পড়লাম। এটা আমি কি দেখলাম? আমি যখন বাজার থেকে বের হয়েছিলাম তখন রাত 10:20 ছিল, আর এখন রাত 3টা বেজে যায়। এটা কি হলো আমার সাথে? এতক্ষণ আমি কোথায় ছিলাম? খুব বেশি সময় লাগলে 30 থেকে 40 মিনিটের রাস্তা, কিন্তু আমি গফুরকে কিছুই বুঝতে দিলাম না। গফুরকে বললাম, আমাকে একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠে বসলাম।
নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি। গফুর একটু ভেবে বলল যে ভয় পাইছেন, চলেন আমার সাথে। আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পরে আমি খেয়াল করলাম গফুর আমার পিছন পিছন হাঁটছে, আর সামনে একটা কবরস্থান পড়লো, আর কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল, আর একটা অদ্ভুত গন্ধ আসছে। এমন সময় আমি ভয়ে ভয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কাছে এসে যখন লাইট মারলাম কবরের দিকে, আমি দেখলাম একটি মেয়ে সাদা কাপড় পরা অবস্থায়, চুলগুলো এলোমেলো ছেড়ে দেয়া, কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে, আর হাতের ইশারায় আমাদেরকে কাছে ডাকছে। মেয়েটিকে আমি চিনতে পেরেছিলাম, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ওর নাম ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীরটা ভয়ে থরথর কাঁপছে। আমার পাশে গফুর আর নেই। আমি তো অবাক হয়ে যাই। আমি অবাক হয়ে চিৎকার দিলাম। চিৎকার দিতে দিতে দৌড় দিলাম এবং এমন জোরে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। আর যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি আমার বাড়িতে, আমার মাথায় পানি ঢালছিল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম আমি এখানে কি করে এলাম। তারা বলল, পাশের বাগানে তুমি পড়েছিলে, তোমাকে সেখান থেকে নিয়ে এসেছি। আমি তাদেরকে সমস্ত কথা খুলে বললাম, কিন্তু তারা একে অন্যের দিকে তাকাচ্ছে এমন ভাবে যেমন আমি মিথ্যা কথা বলছি। তারপরেই জানতে পারলাম গফুর ও ময়না একে অপরকে ভালোবাসতো। গফুর ছিল নৌকার মাঝি, আর ময়নার বাবা ছিল প্রতাপশালী একজন ক্ষমতাবান। তার পিতা তাদের সম্পর্ক মেনে না নিয়ে গফুরকে তাড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি থেকে। তারপরেই ময়না আত্মহত্যা করেছিল এবং তারপর থেকে গফুরকেও কোনোদিন দেখা যায়নি। তখন আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা আসলে কি ছিল। মেলটি পাঠিয়েছেন সাদিয়া তাবাসসুম সোহাগী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এটা আমার ভূত নাইটে পাঠানো দ্বিতীয় গল্প। প্রথম গল্পটি আপনি পড়ে শুনিয়েছিলেন এবং ভালো লেগেছিল। উৎসর্গ তাদেরকে যারা ভূতের বই, গল্প, নাটক, মুভি, উপন্যাস পড়তে ভালোবাসেন। আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায় আমার আব্বার সাথে। আমাদের বাড়িটা আগে গাছপালা দিয়ে ভর্তি ছিল, এটা অনেকটা জঙ্গলের মতো। আমার আব্বা অনেক সময় ব্যবসার কাজে দেরি করে বাড়ি ফিরতেন। আমার আম্মা থাকতেন একা একটি রুমে, দাদু আর আমার সব ফুপুরা থাকতেন অন্য রুমে। বাহিরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, আষাঢ় মাস, চারিদিকে শুনশান নীরবতা, অন্ধকার গ্রাম, কোনো সারা শব্দ নেই, কোনো আলো নেই। তখনও ইলেকট্রিসিটি হয়নি ওই গ্রামে। বড়ই বিস্ময়কর একটা ঘটনা। এই ঘটনাটি বলতে গেলে আমার গা শিউরে ওঠে। আনুমানিক 50 থেকে 55 বছর আগের ঘটনা। আগে গ্রামের বাড়িগুলো ছিল অনেক দূরে দূরে। এখন যেমন এক বাড়ির সঙ্গে আরেক বাড়ি লাগানো থাকে, তখন একদমই এরকমটা ছিল না। বাড়িগুলো অনেক দূরে ছিল এবং কি ভয়ঙ্কর ছিল সেই রাত। ঘটনাটি বলতে আমার সমস্ত শরীর শীতল হয়ে যাচ্ছে, শরীরের রক্ত শীতল হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে এই ঘটনা বলতে। আমার আম্মা ছিলেন তখনও নতুন বউ, একটি মাত্র বাচ্চা হয়েছিল। সেটাই হচ্ছে আমার বড় আপা। আমার আপার নাম ছিল মিনা। সবাই আম্মাকে মিনার মা বলে ডাকতেন। আমাদের বাড়িতে একজন জেঠিমাও ছিলেন, দেখতে খুবই সুন্দরী ছিলেন উনি। সবাই ওনাকে মেহেরার মা বলে ডাকতেন। জেঠিকে আমরা বড় হয়েও দেখেছি। ওনার একটা কুঁড়ে ঘর ছিল, ঘরটার ভেতরে একটা পান দোকান মতো ছিল। ওখানে চকলেট, বিস্কিট, বাদাম, বুট ইত্যাদি বিক্রি করতেন। যখন বৃষ্টি হতো তখন ওই ঘরে গিয়ে বসলে খুব মজা লাগতো। এই দিনগুলো এখন আমি খুব মিস করি। যাক, ভয়ঙ্কর কথাটা বলেই ফেলি, যেহেতু এতক্ষণ ধরে আপনাদের ধৈর্যের পরীক্ষা করছিলাম। গ্রামে তো প্রায় 8টা থেকে 9টায় গভীর রাত হয়ে যায়। আমার আম্মা বড় আপাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। টুপটাপ বৃষ্টি পড়ছে, ভিজে চুপসে হয়ে গেছে এলাকা। তখন রাত 2টা কি 3টা বাজে। এমন সময় আম্মার যে জেঠির কথা বললাম, মেহেরার মা, সেই জেঠি এসে আম্মাকে ঘরের দরজায় ধাক্কা দিতে দিতে বলছে যে মিনার মা, বাথরুমে যাবা না?
আম্মা তখন কিছু না ভেবে দরজা খুলে দিয়ে এলো এবং দিয়ে বলল, এভাবে ডাকছেন কেন আমাকে? তখন উনি বললেন, বাথরুমে যাবা না? আম্মা বললেন, আপনি দরজার সামনে একটু দাঁড়ান, আমি বাথরুম থেকে আসছি। এই বলে আম্মা চলে গেল বাথরুমে। বাথরুম ছিল একদম জঙ্গলের ভিতরে। বৃষ্টিতে সেটা আরো পিচ্ছিল হয়ে যায় জায়গাটা। এই অবস্থায় কোনো রকম এসব কাজ শেষ করে ঘরের দরজার সামনে যেই আম্মা আসলো, এসে দেখে উনি দরজার সামনে নেই। আম্মা তখন ডাকাডাকি করলেন যে, মেহেরান মা, মেহেরান মা, আপনি কোথায়? আমাকে বাথরুমে পাঠায় আপনি কই গেলেন? অনেকক্ষণ দেখে উনি দেখেন যে তিনি আসলেন না। তারপরে আম্মা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে আম্মা জেঠিমাকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কি করলেন রাতে? আমাকে গিয়ে এত রাতে ঘুম থেকে ডেকে তুললে বাথরুমে পাঠালেন। আপনাকে বললাম দরজার সামনে একটু দাঁড়ান, আপনি খালি ঘরটা ফেলে চলে আসলেন। কাজটা কি আপনি ঠিক করলেন? তখন জেঠিমা একেবারে আকাশ থেকে পড়লেন। উনি আমাকে বললেন যে, তোমার মাথা কি ঠিক আছে? এমনিতেই বৃষ্টি, আর আমার কি দরকার পড়েছে যে তোমাকে আমি বাথরুমে ডেকে পাঠাবো? তখনই আম্মা একেবারে অবাক হয়ে যায় যে আমার বুঝতে পারলেন না আমার সাথে গতকাল রাত্রে ঠিক কি ঘটেছিল। সত্যি এই ঘটনাটা বলতে আমার গা একদম ছমছম করেছিল। আমার মনে হয় যে এটা নিশির ডাক ছিল। আমার ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। ঘটনাটা 1994 সালের। ঘটনাটা বলার আগে কিছু কথা বলে নিই। আমরা যখন ছোটবেলায় খাওয়ার সময় খেতে চাইতাম না এবং বিভিন্ন বায়না করতাম, তখন মায়েরা ভয় দেখিয়ে বলতো, তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো জুজু আসবে। এই জুজুকে নিয়ে আজকে সত্যি একটা ঘটনা শেয়ার করছি, যার ঘটনা, তার নাম অনির্বাণ। তিনি কলকাতায় চাকরিরত ছিলেন এক সময়। তার প্রমোশন প্লাস ট্রান্সফার হয় নর্থ বাংলার ডুয়ার্সে। সেখানে সে একটি চা বাগানে ম্যানেজার পদে চাকরি পায়। 2-3 মাস পর সে তার স্ত্রী প্রিয়া এবং তার সন্তানকে সেই চা বাগানে নিয়ে আসে। সেখানে বিরাট বড় এক ব্রিটিশ আমলের বাংলোতে তারা ওঠে। চা বাগানের অফিসে প্রিয়া কতগুলো ভয়ঙ্কর মুখোশ দেখতে পেয়েছিল। একটা মুখোশ তার খুব পছন্দ হয়েছিল। প্রিয়া এই মুখোশটা নিতে চাইলে একজন গার্ড তাকে বলল, ম্যাম সাহেব, এই মুখোশটা একটা অপদেবতা, এটা নিন না, এটা নিলে আপনার ঘরে সবসময় একটা না একটা সমস্যা হবে। তো প্রিয়া একজন এডুকেটেড মেয়ে, সে এইসব বিশ্বাস করে না। সে মুখোশটা নিয়ে বাড়ির লিভিং রুমে টানিয়ে রাখলো। তো একদিন দুপুরবেলা প্রিয়া তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা কিছুতেই খেতে চাইছে না। একসময় একটু রেগে গিয়ে প্রিয়া বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। এই কথাটা বলার সাথে সাথেই একটা দমকা বাতাস জানালা দিয়ে তাদের বেডরুমে প্রবেশ করলো এবং প্রিয়া ফিল করলো তার কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলল, জুজু আসবে, জুজু আসবে। এই কথা শুনে প্রিয়া একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরে মনের ভুল বলে এই বিষয়টাকে সে গুরুত্ব দেয় না। কয়েকদিন পরে আবারও প্রিয়া তার বাচ্চাটা কিছুতেই খেতে চাইছে না, কান্না করছে। তখন প্রিয়া ভয় দেখাতে বাচ্চাটাকে বলল, খেয়ে নাও না তো জুজু আসবে। কিন্তু আবারও সে দমকা বাতাস ঘরে এলো, আর এইবার ফিস ফিস না করে একটু ক্লিয়ারলি বলল। প্রিয়ার কানের কাছে এসে কেউ যেন বলে গেল, জুজু আসছে, জুজু আসছে। এইবার প্রিয়া প্রচন্ড ভয় পায়। বিকেলে অনির্বাণ বাড়িতে ফিরলে প্রিয়া তাকে বলে যে ওই মুখোশটা সম্পর্কে গার্ডটা কি বলেছিল। অনির্বাণও এসব তেমন একটা বিশ্বাস করে না। প্রিয়া তখন দুপুরবেলা ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো অনির্বাণকে। ঘটনা বলতে না বলতেই তারা দুজনেই শুনতে পায় কেউ উচ্চ স্বরে বলে উঠল, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। ঠিক তখনই বেডরুম থেকে একটি গ্লাস ভাঙার আওয়াজ আসে এবং তারা একটি কান্নার শব্দ শুনতে পায়। তারা দুজন দৌড়ে বেডরুমে যায় এবং গিয়ে যে দৃশ্যটি দেখতে পায় সেটা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তারা দেখল খাটের পাশে
কটের উপরে দাঁড়িয়ে আছে একটা বিভৎস চেহারার প্রাণী, যার মুখের ভেতর ছিল প্রিয়ার বাচ্চার অর্ধেক বডি। প্রাণীটার চেহারাটা ছিল কিঞ্চিত নেকড়ে, কিঞ্চিত শেয়ালের মতো। পাগুলো ছিল লম্বা ও সরু, হাতের নখগুলো ছিল চিকন। সব মিলিয়ে ওর চেহারাটা ছিল ভয়ানক। প্রাণীটা প্রিয়া এবং অনির্বাণের দিকে এক নজর তাকিয়ে জানালা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল, আর সাথে সাথে বাচ্চাটার মৃতদেহটা নিয়ে গেল। এই দৃশ্যটা সহ্য করতে না পেরে প্রিয়া এবং অনির্বাণ দুজনেই সেন্সলেস হয়ে পড়ে গেল। এই ঘটনার পর তারা দুজনেই খুব ভেঙে পড়েছিল এবং তারা কলকাতায় চলে আসে। এর কয়েকদিন পরেই প্রিয়া আত্মহত্যা করে। তার আত্মহত্যাটা ছিল খুবই ভয়ানক, আর এই শোক সহ্য না করতে পেরে অনির্বাণ অনেকটা পাগল হয়ে যায়। নিজেকে সবসময় ঘর বন্দি করে রাখে, তবে তার মাঝে ছবি আঁকার একটা ঝোঁক বসে যায়। সে শুধু একটা ছবি বিভিন্নভাবে আঁকা শুরু করে, আর সেই ছবিটা ছিল জুজুর। মেলটি পাঠিয়েছেন রাজীব শাহ। সেদিন আমি যে ঘটনার সম্মুখীন হই তা আমার ধারণা কি পাল্টে দেয়। এর আগে অনেকবার আমি ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু এই ঘটনা ভুলবার নয়। 7/4/2015 এর ঘটনা, অর্থাৎ 7ই এপ্রিল 2015 ঘটনা। সেদিন আমি এই ঘটনাটি সম্ভবত মানে আমার কাছে দুবার চলে এলো। মানে আমি মাত্রই এই ঘটনাটি একবার পড়েছিলাম, তার মানে আমি আরেকটা ঘটনা আসলে পড়ব। সো আমরা চলে যাচ্ছি আর একটা মেইন স্টোরিতে। হ্যালো শাফিন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছে অনেক ভালো আছেন। আমি মনিরুল ইসলাম নাইম, লিখছি গাজীপুর থেকে। আমি ভূত নাইটের খুব বড় একজন ভক্ত। আমার আম্মু এবং আব্বুর সাথে অনেক বছর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আম্মুর মুখে ঘটনাটা অনেকবারই শুনেছি। আজকে সেই ঘটনাটাই আপনাকে লিখে পাঠাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বড় বোনের বয়স তখন 5 বছর। আব্বুকে অনেক আদর করতেন। আম্মু একদিন আপুকে অনেক মারেন। রাতে আব্বু অনেক দেরিতে বাড়ি ফিরে। যখন এই কথা শুনেন তখন আব্বু আম্মুকে অনেক বকা দেন এবং গায়েও হাত তোলেন। আম্মু তখন সেই মাঝরাতে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে মাথার দিকে চলে যান। সময়টা ছিল বর্ষাকাল, বিলে পানি থই থই করছে। আমাদের বাড়িটা গ্রামের শেষ দিকে। দুটো বাড়ির পরেই গ্রাম্য কবরস্থান, আর তারপরেই মাঠ, আর তারপরে খাল আর বিল। কবরস্থানটা ছোট বড় গাছপালায় ভর্তি। আম্মু কর্দমুক্ত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাঠের শেষ মাথায় বিলের ধারে একটা ছোট টং ঘরে বসে রইলেন। ওদিকে আব্বু অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আম্মুকে খোঁজার জন্য ছোট্ট একটা টর্চ লাইট নিয়ে মাঠের দিকে বেরোলেন। আকাশে সেদিন কালো মেঘ করেছিল, থেকে থেকে বৃষ্টিও হচ্ছিল। চারিদিকে কোলা ব্যাঙের জোরালো ডাক। আকাশে চাঁদ ছিল, তবে তা দেখা যাচ্ছিল না। হঠাৎ আমাদের কবরস্থানের ওখান থেকে একটা বাজ পড়ল। কিছুক্ষণের জন্য বিদ্যুতের ঝলকে আলোক উজ্জ্বল হয়ে গেল চারপাশ, আর আকাশের কালো মেঘ সরে গিয়ে চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ল। চারিদিকে একবারে যেন নিঃশব্দ নেমে এলো। আব্বু টর্চ অফ করে চাঁদের আলোয় ধীর পায়ে কবরস্থানের দিকে এগোতে লাগলেন। কবরস্থানের ওখানে গিয়ে তিনি দেখলেন যে পুরো কবরস্থানকে যেন দিনের আলোর চেয়ে বেশি উজ্জ্বল মনে হচ্ছে। আর একটু এগোতেই আব্বু দেখলেন একটা বাঁশঝাড়, এবং এই বাঁশঝাড়ের আড়াল থেকে সেই আলোটা আসছে। অর্থাৎ যে আলোটায় কবরস্থানটা আলোকিত হয়ে কবরস্থানটা আলোকিত হয়ে আছে যে আলোতে, সে আলোটা একটা বাঁশঝাড় থেকে আসছে। আপু দোয়া পড়তে শুরু করলেন।
একটা গাছের আড়ালে লুকিয়ে সেদিকে তাকিয়ে রইলেন তিনি। একটু পরেই সেই আলোটা ধীরে ধীরে বাঁশঝাড় থেকে আড়াল থেকে বেরিয়ে এলো। গাছের আড়াল থেকে আব্বু দেখলেন মানুষের আকৃতির কিছু একটা মাটি থেকে 3-4 ফিট উপরে ভেসে ভেসে এদিক ওদিক কিছু একটা দেখছে। সে জিনিসটার শরীর থেকে চোখ ঝলসানো একটা আলো বের হচ্ছে। মনে হচ্ছে যেন সে নিজেই একটা হাই পাওয়ারফুল এনার্জি বাল্ব। জিনিসটা আব্বুর থেকে একটু দূরে যাওয়ার পর আব্বু চুপি চুপি গাছের আড়াল থেকে বেরিয়ে মাঠের দিকে দৌড় দিলেন আর কাদায় পা পিছলে সে পড়ে গেলেন। মুখ দিয়ে একটা বেদনার শব্দ হলো আর সাথে সাথেই সেই জিনিসটা বিদ্যুৎ বেগে একেবারে আব্বুর মুখের কাছে এসে দাঁড়ালো। বড় বড় চোখ করে আব্বুকে দেখতে লাগলো। আব্বু ভয়ে আতঙ্কে উঠে দৌড় দিলেন আর এবার একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আব্বুর কপালটা ফেটে গেল। অজ্ঞান হয়ে পড়ে তিনি জ্ঞান হারালেন। ওদিকে আম্মু কবরস্থানের উপর বাজ পড়া দেখে ভয় পেয়ে যান। তিনি একটু পরে বাড়ি ফেরার জন্য পা বাড়ান। কিছু দূর আসতেই তিনি দেখেন কবরস্থানের ওখানে আলোক উজ্জ্বল কিছু একটা ঘোরাফেরা করছে। এদিকে আম্মু ভয়ে আর সেদিকে এগোতে সাহস পান না। 1 পা 2 পা এগোতে এগোতে আম্মু কবরস্থানের অনেকটাই কাছে এসে পড়লেন। তখন তিনি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকলেন যে সেই জিনিসটা কি করছে। আর দেখলেন অনেকগুলো কবরের উপর দিয়ে ঘুরে ফিরে শেষের মাথায় একটা কবরের উপর গিয়ে থেমে গেল সেটা। সে সময় আম্মু আব্বুকে এক পাশ থেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলেন আর দেখেন সেই আলোকোজ্জ্বল জিনিসটা 2 হাত দিয়ে কাউকে উঠে আসার মতো একটা ইশারা করলেই ফুটবল সাইজের একটা আলোর চাকতি মাটি থেকে উঠে এলো। সেটা 2 হাতে ধরেই জিনিসটা উপরের দিকে তাকাতেই বাজ পড়ার মতো একটা বিদ্যুৎ চমকালো। তবে উপর থেকে নিচে নয়, একটা বিদ্যুতের ঝলক যেন মাটি থেকে আকাশের দিকে উঠলো আর সাথে সাথে কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে গেল। আমি তখন দৌড়ে আব্বুর কাছে গিয়ে টর্চ জেলে দেখলেন আব্বুর কপাল ফেটে অনেক রক্ত বেরিয়ে আসছে। গ্রামের শেষের বাড়ির কাকুকে ডেকে অনেক কষ্টে আব্বুকে বাড়িতে এনে ডক্টর থেকে চিকিৎসা করান। এই ঘটনাতে আমার আম্মু এবং আব্বু দুজনেই অনেক শক্ত হয়ে যান। এই ঘটনার কথা আজও আম্মু যখন মনে করেন আতঙ্কে তার চোখ দুটো কেঁপে ওঠে। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন গাজীপুর থেকে মনিরুল ইসলাম নাইম। মেয়েটি পাঠিয়েছেন শাহরিয়ার হৃদয়। অনেকদিন আগের ঘটনা এটি। গ্রামে একজন লোক বাস করতেন তার স্ত্রী সন্তানদের সাথে। পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল, অনেক সুখেই কাটছিল তাদের দিন। সেই লোকটার নাম ছিল শফিক, হয়তোবা আরো অন্য কোনো নাম ছিল, কিন্তু ডাক নাম ছিল শফিক। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন হঠাৎ শোনা গেল যে শফিককে নাকি পরী ধরে নিয়ে গিয়েছে। কেউ বলছে ভূত, আবার কেউ বা বলছে কালি ধরেছে। সরু শফিকের বাড়ি ফকিরের আসা যাওয়া। অনেক ফকিরের অনেক মত। মাঝে মাঝে প্রায় কিছুদিন পর পর শফিকের ভয়ঙ্কর আচরণ দেখা যেত। এক রাতে সে বিছানায় শুয়ে আছে। মাঝরাতে শফিক হঠাৎ বিছানা ছেড়ে উঠল। রাত তখন 2 থেকে 2:30 হবে। কেউ একজন তাকে ডাকছে। চেহারাটা ভীষণ কুচকুচিয়ে কালো। শফিক বিছানা ছেড়ে উঠেই সে নদীর দিকে হাঁটতে শুরু করলো। আপন মনে অনেক কথা বিড়বিড় করে বলতে লাগলো। তারপর সে হাঁটতেই থাকলো। একটু পরেই তার স্ত্রী টের পেল ব্যাপারটা। তাই কিছু লোককে রাতে ডেকে তুলে শফিককে ফেরাতে গেল। এতক্ষণে শফিক প্রায় নদীর কাছাকাছি চলে গিয়েছে। যে সে পানিতে নামতে যাবে অমনি লোকজন সবাই তাকে ধরে ফেললো। শফিক অনেক চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু পারল না। এভাবে প্রায় শফিক রাতে বের হতো, কেউ না কেউ টের পেত এবং ওকে বাঁচাতো।
কেউ কেউ বলতো শুরু করলে যে ওকে নদীর কোনো অশুভ শক্তি ওর উপরে ভর করেছে। গ্রামের মানুষ নদীর এই অশুভ শক্তিকে মাসান বা মাসান নামেই চেনে। এই মাসানের অনেক ক্ষমতা, এরা যাদের রাশি খারাপ তাদের আক্রমণ করতে পারে। কেউ এদের কাছে বেঁচে যায়, কেউ বা বাঁচতে পারে না। যারা বেঁচে যায় তাদের চেহারা অনেকটা শুকিয়ে যায় এবং তারা আর কোনোদিন নদীতে নামতে চায় না। আসলে হয়তোবা এটাই ঠিক। এক রাতে শফিক মাঝরাতে উঠল, তবে এবার কিন্তু নদীতে গেল না। সে এলো মসজিদে। ফজর নামাজের সময় সে নিজে আজান দিয়ে নিজেই নামাজ আদায় করলো এবং দুপুরে এলো নদীতে মাছ ধরতে। সাথে স্ত্রী আর ছেলেও ছিল। কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ শফিকের স্ত্রী শফিককে বলে বাড়ি চলে যেতে। সে মাছ মারছে তো মারছি। নদীতে একটা জায়গায় ছিল, সেই জায়গাটায় পুরো নদী শুকিয়ে গেলেও ওই জায়গাটা শুকোতো না এবং সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর। সেখানে অনেক মানুষ মারা গিয়েছে এখন পর্যন্ত। ঠিক সেখানেই শফিক আসলে মাছ মারছে। ভাবছেন সবাই জানে ওই জায়গাটা ভালো না, কিন্তু শফিক কেন ওখানে গেল মাছ ধরতে? আসলে শফিক ছিল সাহসী, আর নদীর সেই ভয়ানক জায়গাটিকে সে বিশ্বাস করতো না। যাই হোক, সে পানিতে ডুব দিল মাছ ধরার জন্য, কিন্তু এবার ডুবটা দেবার পর কেন জানি শফিক আর উপরে উঠছে না। 5 মিনিট 10 মিনিট কেটে যায়, সে আর পানির উপরে ওঠে না। ওই যে পানিতে ডুব দিল, সে আর তারপর থেকে ওঠেনি। এদিকে তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সে সবাইকে বলল আব্বু পানিতে ডুব দিয়েছে কিন্তু আর উঠছে না। নদীতে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো। 30 মিনিট পর তাকে পাওয়া গেল না। অবশেষে 35 মিনিট পরে কেউ একজন হাওমাও করে কেঁদে উঠলো এবং জানালো শফিককে পাওয়া গেছে এবং তিনি ছিলেন শফিকের স্ত্রী। সবাই ধরে শফিককে পানির উপরে তুললো। ওর পেট থেকে পানি বের করার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হলো না, কারণ সে আর নেই। ডাক্তাররা বলল শফিক আর নেই, মারা গিয়েছে। শফিকের ফর্সা মুখটা কালো হয়ে গিয়েছে। সে অনেক ভালো মানুষ ছিল। আজ কেউ তাকে বাঁচাতে পারলো না। সে সবাইকে ছেড়ে পরিবারকে অন্ধকারে ঢেকে বিদায় নিল এবং তাকে দাফন করা হয় মসজিদেরই কাছাকাছি একটা জায়গায়। ঘটনাটি পাঠিয়েছেন শাহরিয়ার হৃদয়। মেয়েটি পাঠিয়েছেন বিটুল হাসান শুভ। আজ যে ঘটনাটি বলবো তা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। 2019 সালে ঘটনাটি ঘটে। আমার মামাতো ভাই রায়হান, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু সে প্রেমের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় 2018 সালে। কিন্তু বিবাহের পরে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কলহ ও ঝামেলা শুরু হয়। আর এই ঝামেলার মধ্য দিয়ে সে গলায় রশি নিয়ে 2019 সালের জুলাইয়ের দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে একটা আম গাছের সাথে ঝুলে মারা যায়। তখন আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষার কারণে আমি তার বাড়িতে লাশ দেখতে যেতে পারিনি। পরবর্তীতে পরীক্ষা শেষ করে কিছুদিন পরেই আমি বাড়িতে যাই আর আমার মামার বাড়িতে ঘুরতে যাই, কিন্তু সেই দিন বাড়িতে না আসার কারণে থাকতে হয় মামার বাড়িতেই। আর ঘটে যায় সেই রাতে আমার সাথে ঘটনাটি। অনেক রাত জেগে থাকায় অভ্যাস হয়ে গেছে আমার ঢাকায় থাকতে, তাই সেদিন মামার বাড়িতে অনেক রাত জেগে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ করে বাইরে একটা শব্দ শুনতে পাই। শব্দটা ভেসে আসছে পুকুর পাড় থেকে। তারপর আমি বাইরে বের হয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। তখন দেখতে পাই যে পুকুর পাড়ে আম গাছটা ভীষণ ভাবে ঝুঁকছে এবং কিছুটা কান্নার আওয়াজও শোনা যাচ্ছে। আমি তখন ভয় পেয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর তখনই রায়হানের কণ্ঠে বলে উঠল, কই যাস? দুজনে আজ রাতে পুকুর পাড়ে বসে গল্প করি, তুই তো আমাকে ভুলেই গিয়েছিস। এই বলেই ভয়ানক ভাবে হাসতে লাগলো। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ও দেখতে পাচ্ছি ওর পা দুটো কিছুটা উপরে ভেসে দাঁড়িয়ে আছে। আমি তখন ভয় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তীতে গ্রামের ফকির ওয়াজা দিয়ে আমাকে চিকিৎসা করানো হয়। আমাকে তাবিজ পানি পড়া দিয়ে যায় এবং বাবা গিয়ে মামার বাড়ি থেকে নিয়ে আসে। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা।
যদি মনে করেন ঘটনাটি প্রকাশ করার মতো অবশ্যই করবেন। বিটুল হাসান শুভ। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদ, আমার সংগ্রহে থাকা একটা ঘটনা পাঠালাম। ভূত নাইটে পড়ে শোনালে কৃতজ্ঞ থাকবো। আই লাভ ভূত নাইট। আকলাকতলী গ্রামের একমাত্র হাই স্কুলের একমাত্র অঙ্কের শিক্ষক জনাব আলী। স্কুলের একমাত্র আবাসিক শিক্ষকও তিনি। বয়স 40 ঊর্ধ্ব হয়ে গেলেও এখনো বিয়ে করেননি। স্কুলের পাশে ছোট্ট একটা টিনের চালা ঘরে তার একাকী বসবাস। জনাব আলী যুক্তিবোধ সম্পন্ন মানুষ। ভূত প্রেত জাতীয় অতি প্রাকৃত বিষয়ে তার কোনরূপ বিশ্বাস নেই। তিনি স্কুলের এই বিশাল নির্জনতায় রাত বিরেতে একা থাকতে মোটেও সমস্যা হয় না। এক সন্ধ্যায় তিনি হারিকেনের টিমটিমে আলোয় শুয়ে শুয়ে একাকী উপন্যাস পড়ছিলেন। হঠাৎ শুনতে পেলেন উ করে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজ করে দূর থেকে কেউ যেন কাঁদছে। জনাব আলী জানালা দিয়ে বাইরে তাকালেন। কৃষ্ণপক্ষের আধার তখন ভালোই ঘনিয়েছে। মনে হচ্ছে জানালায় কেউ ঘন কালো পর্দা তুলে দিয়েছে। তিনি বই পড়ায় আবার মন দিতে যাবেন, এমন সময় আবারও সেই কান্না। জনাব আলী এবার উঠে বসলেন। এমন দুঃখের কান্না এই রাতে এখানে কে কাঁদতে এলো? হারিকেনটা হাতে নিয়ে বাইরের দাওয়ায় এসে দাঁড়ালেন তিনি। দাওয়ার সামনে থেকেই স্কুলের মাঠ শুরু হয়েছে। মাঠ পেরিয়ে ওপাশে স্কুলের দোতলা বিল্ডিং। হারিকেনটা উঁচু করে দেখবার চেষ্টা করলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখার জো নেই। আলোটা উঁচু করে ধরতেই তিনি দাওয়া থেকে মাঠে নামলেন। কোন দিক থেকে কান্নার আওয়াজটা এসছে ঠিক ঠাহর করতে পারছেন না। এমন সময় আবার সেই কান্নার আওয়াজ। তিনি বুঝতে পারলেন আওয়াজটা আসছে স্কুল বিল্ডিং এর ওদিক থেকে। ধীর পায়ে তিনি সেদিকে হাঁটা শুরু করলেন। রাত নেমেছে একটু আগে, অথচ মনে হচ্ছে কত না যেন গভীর রাত। চারিদিকে থম ধরা একটা নিস্তব্ধতা। তার মাঝেই কোথায় এক রাতের পাখি ডেকে উঠল, খুব খুব। বিল্ডিং এর কাছে এসে এদিক ওদিক আলো বাড়িয়ে দেখলেন তিনি। কেউ নেই, কিছু নেই এখানে। তখন আবার সেই কান্না শোনা গেল। করে আবারও কাঁদছে। এবার জনাব আলী বুঝলেন কান্নাটা আসছে স্কুলের পেছন থেকে। ওখানে ছোটখাটো একটা দিঘি আছে। দিঘির চারপাশটা জুড়ে নানান গাছ গাছালির ভিড়ে ছোটখাটো একটা জঙ্গল তৈরি হয়েছে। বিল্ডিং এর পাশ কাটিয়ে তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন। আলো উঁচু করতেই তিনি দিঘির পাড়ে একটা আবছায়া মূর্তি দেখতে পেলেন। আর একটু এগিয়ে যেতেই ছায়া মূর্তি স্পষ্ট হলো, বা একটা অবয়ব স্পষ্ট হলো। দিঘির দিকে মুখ করে এক নারী দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা। বয়স যে খুব বেশি না, তা পেছন থেকে দেখেও বোঝা যায়। আলোর আভাস পেয়ে মেয়েটি তার ঘোমটা আরো লম্বা করে টেনে দিল। তার মুখ থেকে তখন ফোঁপানোর আওয়াজ আসছে। জনাব আলী জিজ্ঞেস করলেন, কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটি কোনো জবাব দিল না, কেবল কান্নার দমক একটু বাড়লো তার, মানে আরো একটু জোরে কাঁদতে লাগলো। জনাব আলী আবারও একই কথা জিজ্ঞেস করলেন। এবার মেয়েটি জবাব দিল, আমার নাম বিন্দু। এত রাতে এখানে কি করছো? আমার স্বামী মারা গেছে কয়দিন আগে, তাই শ্বশুর বাড়ির লোকজন আমাকে বাইর কইরা দিছে ঘর থেকে। মেয়েটি আবার করে কেঁদে উঠল। শুনে জনাব আলী খুব দুঃখ পান, বলেন, তা তোমার বাবার বাড়ি কই? সেখানে যাও নাই কেন? মেয়েটি কাঁদতে কাঁদতেই বলল, বাপের বাড়ি অন্য গ্রামে, অনেক দূরে, এত রাইতে যাওয়া যাবে না। জনাব একটু ভাবেন, তারপর বললেন, তাহলে কি আর করা, আজ রাতে আমার বাড়িতেই থাকো। যদি আমি একা থাকি তারপরও তোমার ভয়ের কোনো কারণ নেই। নিজেকে আমি সৎ চরিত্রবান বলেই জানি। আগামীকাল ভোরে তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো না হয়।
বছর পরের কথা। জনাব আলীর বয়স তখন 60। রিটায়ারমেন্ট পর আজ বিদায় সংবর্ধনা হয়েছে স্কুলে। ছাত্র শিক্ষক মিলে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। মঞ্চে উঠে তার সহকর্মীরা বক্তৃতা দিতে দিতে কেঁদে বুক ভাসিয়েছেন। ছাত্রছাত্রীরাও চোখের পানি ফেলছে। তাদের এত প্রিয় অঙ্কের শিক্ষক আজ বিদায় নিচ্ছেন। এখন সন্ধ্যা ঘনিয়েছে। তিনি স্কুলের পাশে তার ঘরে বসে নানা চিন্তা ভাবনা করছেন। জীবনটা তো একা একাই পার করে দিলেন। আগামীকাল এই স্কুলের এই ঘর ছেড়ে তিনি নিজের গ্রামে যেতে হবে। সেখানে গিয়ে বলতে গেলে নতুন জীবন শুরু করতে হবে। এই বুড়ো বয়সে তা কি আর তিনি করতে পারবেন? নিজের দীর্ঘ কর্মজীবনের কথাও মনে পড়ে যাচ্ছে। কত যে স্মৃতি তার এই স্কুলকে ঘিরে। হঠাৎ দরজায় কড়া নেড়ে উঠল। কেউ এসে দাঁড়িয়েছে বাইরে ঘরের দাওয়ায়। জানালা দিয়ে তিনি বাইরে তাকালেন। আজও কৃষ্ণপক্ষের রাত। জানালার বাইরে নিকষ কালো আধার। তিনি দরজায় দেখে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলেন যে কে। বাইরে থেকে পুরুষ কণ্ঠে জবাব এলো, স্যার আমাকে আপনি চিনবেন না, তবে আপনার সাথে খুব জরুরি কিছু কথা ছিল। একটু যদি দরজাটা খুলেন। জনাব আলী দরজা খুলে হ্যারিকেনের আলোয় একটা অপরিচিত মুখ দেখলেন। ভদ্রলোক কালো স্যুট পরে আছেন। তার মুখে মৃদু হাসি। তিনি তাকে ভেতরে আসতে বললেন। ভদ্রলোক ভেতরে ঢুকেই টেবিলের পাশে রাখা একটা চেয়ারে বসে পড়লেন। জনাব আলী বসলেন তার পাশে। হাসি মুখে বললেন, আপনি কে? চিনতে পারেনি। দয়া করে যদি আপনার পরিচয় বলতেন। তার মনে মৃদু সন্দেহ হচ্ছে এই নিশ্চয়ই তার কোনো প্রাক্তন ছাত্র। কিন্তু ভদ্রলোক তাকে হতাশ করে বললেন, স্যার আমি আপনার পরিচিত কেউ নেই। বলতে পারেন আমি একজন শখের গোয়েন্দা। আপনি আগামীকাল এই গ্রাম ছেড়ে চলে যাবেন। তার আগে ভাবলাম আপনার সাথে কিছু কথাবার্তা বলি। জনাব আলী ভ্রু কুঁচকে দিয়ে বললেন, আমার সাথে কি কথা থাকতে পারে? ভদ্রলোক হাসলেন। স্যার আমার আসলে একটা প্রশ্ন ছিল। আপনার কি মনে পড়ে অনেক বছর আগে এক রাতে আপনার এই ঘরে একটা মেয়ে আশ্রয় নিয়েছিল? জনাব আলী চমকে উঠলেন। তিনি কোনো কথা বললেন না, তবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। লোকটি আবার প্রশ্ন করল, মনে পড়ে না স্যার? মেয়েটির নাম ছিল বিন্দু। সাদা শাড়ি পরেছিল। স্বামী মরার পর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল, আর আপনি তাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন এক রাতের জন্য। মনে পড়ে? জনাব আলী একটা অস্বস্তি ঢাকতে তার চশমা খুলে পাঞ্জাবির খুঁটে কাঁচ পরিষ্কার করতে লাগলেন এবং বললেন, এতদিন পরে আমাকে এই প্রশ্ন কেন করছো? লোকটি হাসি মুখে বলল, কারণ স্যার সেই রাতের পর থেকে মেয়েটির আর খোঁজ পাওয়া যায়নি। আপনি কি বলবেন তার কি হয়েছিল? জনাব আলী আবারও চমকে উঠল ভীষণ। তার হাত থেকে চশমাটা মাটিতে পড়ে গেল এবং চশমাটা তুলে তিনি জমে গেলেন। একটা তীব্র ভয়ের স্রোত তার শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। লোকটি কথা বলছে আর পা নাচাচ্ছে এক নাগারে। সে পায়ের দিকেই তাকিয়ে আছেন তিনি। হারিকেনের আবছা আলোয় তিনি দেখতে পাচ্ছেন স্যুট পরা থাকলেও লোকটার পায়ে কোনো জুতা নেই এবং সেই পা উল্টো দিকে ঘোরানো। যেন কেউ মুচড়ে পা দুটোকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। জনাব আলী কিছুটা ভয়কে কিছুটা জয় করে উঠে বসলেন। তিনি চোখে ভুল দেখছেন বলে নিজেকে প্রবোধ দিলেন। কিন্তু তারপর যে ঘটনা ঘটলো তার জন্য হঠাৎ লোকটি হেলমেট খোলার মতো করে নিজের মাথাটা অন্ত টানে ঘুরিয়ে নিয়ে টেবিলের উপর রেখে দিল। যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাথাহীন একটা শরীর টেবিলে হাতের আঙুল দিয়ে বাজনা বাজালো। মাথাটার মুখে একটা হাসি ঝুলে আছে তখনও। হাসি মুখে টেবিল থেকে এসে বলল, স্যার কিছু মনে করবেন না, আমার মাথার ওজনটা একটু বেশি, তাই মাঝে মাঝে খুলে রাখতে হয়। জনাব আলী ভয়ে পুরোপুরি জমে গেছেন। মুখ থেকে কোনো কথা বের হলো না। এটা তিনি কি দেখছেন? ভূত প্রেতে তার মোটেও বিশ্বাস নেই, কিন্তু চোখের সামনে যা ঘটছে তা তিনি অস্বীকার করবেন কি করে? ধরহীন মুন্ডু আবার কথা বলল, স্যার এখনো কি মনে পড়ে নাই? ভালো করে ভেবে দেখুন। মেয়েটিকে আপনি ঘরে নিয়ে আসলেন, অল্প বয়সী মেয়ে। সে আপনার রান্নার তোড়জোড় দেখে নিজে এগিয়ে এলো। আপনাকে বসে থাকতে বলে নিজে রান্নাঘরে গেল রান্না করতে। আপনি অন্ধকারে বসে জানালা দিয়ে তাকে দেখছিলেন। মেয়েটি তরকারি কাটছিল। তার
ঘুমটা যখন খসে পড়েছে হারিকেনের জ্বলন্ত চুলোয় আলোয় আপনি দেখলেন একটা অপূর্ব সুন্দর মুখ। মনে পড়ে স্যার জনাব আলী জবাব দিবেন কি, তিনি তখন কেমন একটা ঘোরের ভেতর চলে গেছেন। মুন্ডুটা বলে চললো মেয়েটির আঁচল খসে পড়েছিল, তার চোখে তরকারি কাটতে গিয়ে আপনি তখন মেয়েটির দিক থেকে কিছুতেই দৃষ্টি সরাতে পারছিলেন না। মেয়েটি পায়রার মতো গরম দেখে তার মোমের মতো ত্বকের ঝিলিক দেখলেন। মনে পড়ছে স্যার আপনি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলেন, ধীর পায়ে দুয়ার ডিঙিয়ে মেয়েদের হাত ধরেছিলেন সব শক্ত করে। মেয়েটি বাধা দিতে চেয়েও পারেনি। আপনি মেয়েটিকে ঘরে নিয়ে আসলেন। আপনার যুক্তি, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, ন্যায় নীতি সব উবে গেল। আপনি মেয়েটির ক্ষতি করলেন। আশ্চর্য স্যার, এত বড় ঘটনার কিছুই কি আপনার মনে পড়ছে না? যখন আপনার হুঁশ হলো তখন মেয়েটি বিছানায় কুকাচ্ছে, আপনি তখনও তার উপর উপবিষ্ট। আপনার মনে হলো এই ঘটনা জানাজানি হলে গ্রামের চিৎকার পড়ে যাবে, আপনার আদর্শ শিক্ষক জীবনের ইতি ঘটবে, পুলিশি ঝামেলা হবে। এসব ঝামেলা এড়াতে আপনি খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করলেন। মেয়েটির মুখ বালিশ চেপে ধরলেন। স্যার কিছু কি মনে পড়ছে? আপনি স্কুলের মাঠে গিয়ে ইট সংগ্রহ করে আনলেন, নতুন মেয়েটিকে বস্তায় ভরলেন, ইটগুলোকে একটি ব্যাগে ভরলেন, তারপর সব নিয়ে দিঘির পাড়ে চলে গেলেন। সেই রাতের নির্জনতায় আপনি মেয়েটিকে দিঘির তলায় আশ্রয় দিলেন। কেউ আর তাকে খুঁজে পেল না, অবশ্য কেউ খুঁজলো না। শ্বশুর বাড়ির লোকজন তো তাকে তাড়িয়ে দিয়ে খালাস। বাপের বাড়ির লোকজন মেয়েটির নিরুদ্দেশের খবর শুনে ভেবেছে যে আপদ গেছে। এবার সেই কাটা মাথা একটু চুপ করে তার হাসি তখনও চলে আছে ঠোঁটে। ধরটি তখন আঙুল দিয়ে টেবিলে বাজনা বাজাচ্ছে, ঠক 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 ঠক। মুন্ডু আবার কথা বলে, কি হলো স্যার, আপনার এখনো মনে পড়েনি? জনাব আলী তখন উত্তর দেবার জো ছিল না। তিনি ঘোড়া লাগা পালকহীন চোখে তাকিয়ে আছেন। তার মুখ থেকে লালা ঝরা শুরু হয়েছে, দৃষ্টি ঝাপসা, কানে কেমন শো শো আওয়াজ। হঠাৎ তিনি দেখতে পেলেন ঘরের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। অন্ধকারেও সেখানে একটি উজ্জ্বল সাদা হাতের উপস্থিতি তিনি দেখলেন। একটা সপ সপ আওয়াজ হলো, ভেজা পায়ে কেউ যেন হাঁটছে। একটু পরেই মেয়েটি ঘরে ঢুকলো। সেই বিন্দু, পুরো শরীর থেকে পানি ঝরছে, সাদা শাড়ির ভেজা আঁচল মাটিতে লুটাচ্ছে, তার পুরো শরীর জুড়ে আলোর দুদীপ। এবার সে আবার বলল যে স্যার আপনি কেমন আছেন? আপনার বিরহে আমি দেওয়ান হয়ে গেছি স্যার। কাছে এসে জনাব আলী একটা হাত ধরে তার হাত টান দিল। এরপরেই মেয়েটি খলখল করে হেসে উঠল। জনাব আলীর মুখ থেকে একটা ঘর ঘর আওয়াজ বের হলো, তারপর সে লুটিয়ে পড়ল ঘরের মেঝেতে। পরের দিন ভোরে স্কুলের লোকজন জনাব আলীকে বিদায় দিতে এসে দেখে তিনি ঘরের মেঝেতে মরে পড়ে আছেন। সবাই খুব আফসোস করে, আহা লোকটা খুব ভালো ছিল। কেবল একটা জিনিস কেউ ভেবে পায় না যে ঘরের মেঝেটা এমন একটা ভিজে আছে কেন। এটি আমাদেরকে পাঠিয়েছেন এমডি ফরিদ। শুধুমাত্র যে আমি ইমেল স্টোরিগুলো আপনাদেরকে শোনাই তেমনটা নয়, সরাসরি কিন্তু স্টুডিও থেকে গেস্ট আসেন এবং তারা শেয়ার করেন তাদের জীবনের অভিজ্ঞতাগুলো, এবং সেই ঘটনাগুলো কিন্তু আমরা শুনে একটা রোমাঞ্চকর পরিবেশ পাই, এবং সেই ভয়টা কিন্তু তখন আমাদেরকে ভালোভাবে গ্রাস করে। সো তেমনই একজন গেস্ট রয়েছেন, আমার সাথে এক বোন রয়েছেন, এবং তিনি শেয়ার করবেন আজকে তার ঘটনাগুলো। আমরা সরাসরি তার কাছে চলে যাব। বোন, আপনি আপনার নাম বলে আপনার ঘটনাটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম শাপিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শিলা, আমি খিলকত আলতলাতে আসছি। আমি আপনাকে একটা মানে ভূতের গল্প বলবো। এই আমাদের বাড়ির পাশে একটা করে গেছিল, ওই করে গেছে সব সময় দুটো ভূত দেখা যেত রাত 12টার পরে। ওই ভূতটা অনেক মানুষকে ইয়া করছে, আহত করছে, এক সময় গর্ভবতী ইয়া। তারপরে মেন সমস্যা হলো ওই ভূতটা সবসময় ইয়া করতো, ওই যে আমাদের রুমের পাশে ওই ভূতের পাও দেখা যেত। কখনো পাও দেখা যেত, কখনো তার মাথার চুল দেখা যেত, কখনো সাদা কাপড় দেখা যেত।
তো একদিন এক আন্টি বাথরুমে যাইতে নিছিল, বাথরুমে গেছে, বাথরুমে ঢুকবো, ওই বাথরুমের দরজার পাশে ঢুকতে গেছে, দেখে মানে দুই পাশে পাও সরে বসে রয়েছে কি। তো এই আন্টি উপর দিয়ে তাকায়া আন্টি অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। মানে আকৃতিতে অনেক বড় কিছু, হ্যাঁ। একটা অশরীরী দুই পাশে দুইটা পা দিয়ে বাথরুমের উপরে বসেছিল। হ্যাঁ হ্যাঁ। তারপর আন্টি তো এখানে অজ্ঞান হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পরে তারপর পাশে মানে অন্যান্য রুমের লোকজন সবাই বাইরে এসে বাইরে দেখে আন্টি দরজার সামনে পড়ে রয়েছে। পরে ওনারা ধরাধরি করে রুমে আনলো। রুমে আনার পর ওনার কোনো সেন্স মানে উনি অজ্ঞান অবস্থা, তার কোনো হুঁশ জ্ঞান নেই। পরে আমার দাদিরে ডাকলো, মানে আমার দাদি তখন এই ভূত ও যদি ভূতে ধরতো, আমার দাদি আবার এগুলি ঝাড় ফুঁক দিলে ওই হতো। পরে আমার দাদি ডাকছে, আমার দাদি আসলো ওনার ঘরে। আসার পরে আমার দাদি ঘরের রুমে ঢুকে বলে ওনারে কলা গাছের দুটা ভূত ওনার উপরে করছে। পরে ওনার ঝাড়লো, তারপরে বলছে মানে ওনার 3 রাস্তার মোড়ে জান বলতে জান দিতে হইব, দিছে, মানে যে যা বলছে ওই তাই দিছে ভূতের জন্য। মানে 3 রাস্তার মোড়ে জানের বদলে জান দিতে হবে, করে কিছু একটা কোরবানি করতে হবে বা উৎসর্গ করতে হবে, যাতে সেটা মানে ওই মানুষটার প্রাণটাকে রক্ষা পায়। হ্যাঁ। তারপর উনি যে 3 রাস্তার মুরগি দিয়ে ওনার গোসল দিছে। গোসল দেওয়ার পরে উনি এরকম 10-15 দিন সুস্থ থাকে। তো রাত্রে সবসময় উনি রাত্রে করে বাসার রুমের থেকে বাইরে বাথরুমে যায়, কিংবা উঠানে হাঁটে, কিংবা মানে এরকম করে সবসময় বাইরে আসে। উনি মনে করছে ওনার সাথে তাবিজ আছে, ওনার কিছু করতে পারবো না, এগুলি সবসময় ওনার ভিতরে তখন কোনো ভয় পাইতো না উনি। পরে 16 দিনের মাথায় ওই আন্টি আবার সে বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে দেখে কি একটা লাশ, মুখ ঢাকা অবস্থা একটা লাশ। উনি আবার দেখে অজ্ঞান হয়ে গেছে গা। চিকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আবার ওনারা ধরাধরি করে আমার আম্মা, তারপর ওই আঙ্কেল, তারপর ওনার ছেলে মেয়ে মিললে ধরাধরি করে আবার ওনারা রুমে নিছে। আবার নেওয়ার পরে আবার সে তখন প্রায় মাস খানেকের মতন বিছনায় পড়া অবস্থায় ছিল। তার মুখটা কথা বলতে পারতো না, মুখটা ব্যাক হয়ে গেছে গা। পরে মানে চলার কোনো ছিল না। পরে আবার এরকম আমার দাদিরে দিয়া মসজিদের হুজুর দিয়া বাড়ি বন্ধ করছে। বন্ধ করার পরে ওনার শরীর বন্ধ করছে, কিন্তু ওনার উপরে এটা সবসময় আসর করতো। তারপরে ওই বন্ধ করার পরে আবার এরকম মনে করেন এই 1.5 মাসের মতন পুরো সুস্থ। পরে আন্টি কইতাছে মানে তখন সে রাত্রে মানে মরাবাড়িতে গেছিল। মরাবাড়িতে আসার পরে উনি গোসল করছে, ওনার ঘরে ছোট বাচ্চা, উনি গোসল করছে, গোসল টোসল করে ঘরে গেছে। চুল সাইডা ঘরের থেকে যখন বাইরে যখন রান্নাঘরে ঢুকবো তখন তাকে রান্নাঘরে মানে ওই অশরীরী মতো কিছু একটা সাদা কাপড়ের মহিলাটা রান্নাঘরের পাশে ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি। এখানে কি মনে করেন যে ভূতটা যে দেখতো সাদা কাপড়ের, ওনার জায়গাটাই ছিল কি ওনার বাড়ির পিছে। হ্যাঁ, ওইখানে একটা তেঁতুল গাছ আছে, তারপরে কোড়ে গাছ আছে, নারিকেল গাছ আছে। মনে করেন দিনের বেলাও মাঝে সাঝে দেখা যায়। মনে করেন ওইখান থেকে গেলেই মনে করেন শরীরটা ভার হয়ে থাকে। তখন আমরা খুব ছোট, তখন আমরা ওই যে ঘরের পিছে তেঁতুল গাছ, আমরা তেঁতুল টোকাইতে যেতাম, বড়ি টোকাইতে যেতাম। তখন গেলে তখন তো এতটা বুঝতাম না যে কিরকম লাগতো, দেখতাম খটমট শব্দ। আর আমার আম্মা সবসময় না করতো, ওই আন্টিও না করতো, যাইস না তোর এদিকে। ওনার ছেলে মেয়ে নিয়ে আমরা সবাই যেতাম। পরে ওই আন্টি দেহে জানলার পাশে বসে ওনার কাছে চাইতেছে খাবার, কিনে চাইতেছে, হাত পাইতা বলে দে তুই এটা দে। আর তখন আন্টি ছিল কি প্রেগনেন্ট। হ্যাঁ, সে প্রেগনেন্ট থাকতে। আর এই জিনিসগুলি তখন মানুষের প্রতি আকর্ষণ হয় যখন মানুষ একটা প্রেগনেন্ট থাকে। তখন ওনার কাছে বলতেছে আমারে ডিমালা মাছ দিয়ে ভাত দে, ডিমালা মাছ দিয়ে ভাত দে। আন্টি আর বুঝতে পারে নাই, আন্টি আর কিছু বলে নাই।
আন্টি আর তখন মানে ছিল, আন্টি তত একটা ভয় পায় না, মনে একটা সাহস ছিল। কিন্তু আর দুইবার যে দেখছে, উনি দুইবার দেখছে একটু, একবার দেখছে লাশ, আর একবার দেখছে হইলো মনে করেন অনেক বড় আকারের ঠ্যাং ওই পায়ের তল দিয়ে আন্টি বাথরুমে যাইতে নিয়েই আন্টি ভয় পাইছে। আর যখন উনি ওই যে ডিমালা মাছ দিয়ে যে ভাত খেতে চাইছে, উনি এটা বুঝতে পারে নাই। না বুঝতে পারে উনি আন্টি বলছে কি, আচ্ছা আমি দেখি অন্য এক সময়, আমি তো যা, যেহেতু তুই সবসময় আমার পিছে এরকম করতেছস, আমি তোরে যা, আমি আগে আমার স্বামীতে পারমিশন নিয়ে নেই, তারপর আমি যে কোনো একটা কিছু করবো। তখন তার ভিতরে একটা সাহস দিছে। যেমন আমার দাদি বলছে, তুমি যদি এরকম কিছু একটা দেখো, তুমি কখনো ভয় পেও না। তুমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাহস না হারানো, কারণ সাহস হারিয়ে ফেললে তখন ওরা কাবু করে ফেলে আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, আর ওই আন্টি ভয় পাইতো বিধায় ওনারা এক সময় এক রূপে ধারণ করতো। Alright. এই কখনো দেখা যেত তার চালের উপর উঠতো, চালের উপরে চাল চুল মনে ভাঙ্গে ফেলাইতো, কিন্তু বাইরে আসলে কিছুই না। কিন্তু আমি তো রুমের থেকে দেখা যেত কোনো চাল ভেঙে ফেলাইতেছে। আর যখন রুমের থেকে বাইরে হইতো, কেউ আরো 10 জন ডাক দিয়া ইয়া করতো, তখন আসলে তার চালে কিছুই দেখা যেত না। পরে আন্টি আমার দাদি কাছে বলছে যে, খালা খালা আমি না আজকেও ওই জিনিসটা রান্না করতে গেছি রাত্রে, যে মানে একজন মারা গেছে, ওনারা দেখে আসছে। ওনারা দেখে আসার পরে বলতেছে, খালা আমি আজকেও এরকম করছে, আমার তো ডিমালা মাছ দিয়ে ভাত খাইতে চায়, এখন আমি কি করবো, ওর কি ডিমালা মাছ দিয়ে ভাত দেবো? তখন আমার দাদি বলতেছে, ডিমালা মাছ কি বুঝাইছে, তুমি এটা বুঝছো? কয় না তো। কয় ডিমালা মাছ হইলো তোমার পেটের সন্তানটা ও খাইতে চাইতেছে। তখন সে এটা জানছে, বুঝতে পারছে। তখন তো ওনার সামনে আরেকবার আসছে, আসার পরে ওনার আবার বলতেছে, তুই না কইছস তোর জামাই স্বামী থেকে ইয়া নিয়ে আমার জানাবি, আমার ডিমালা মাছ দিয়ে ভাত খাওয়াবি। কইছে না, আমি তোমার কোনো ভাত খাওয়াইতে পারবো না, আমি ডিমালা মাছ দিয়ে তোমার ভাত দিতে পারবো না। এই যখন এই কথাটা বলছে, তখন তো আন্টির উপরে খুব ইয়া শুরু হয়েছে। সরব হয়ে গিয়ে হ্যাঁ, তা অনেক রাগ হয়ে গেছে গা, বলছে তুই জানাবি, এখন তো তুই জানালি না, এখন তো তুই আমার অন্যটা ইয়া বললি। পরে ওই আন্টির ছেলে যখন ওই যে আমরা যখন তেঁতুল গাছ তোলা যেতাম, তেঁতুল টোকাইতে, ওই আন্টির ছেলেরে দেওয়ালের উপরতে ফালাই দিছিল। ফালাই দেওয়ার পরে ওই আন্টির ছেলের পা মুচকায় গেছে গা। মুচকায় যাওয়ার পরে ওই ভূতগুলি আবার সে আন্টির উপর আবার সে ইয়া শুরু করে দিছে। মানে ওনার একবার ওনার স্বামীর সাথে এরকম করে, ওনার ছেলের সাথে এরকম করে, করার পরে এই যে এগুলি করার পরে এরকম করে তাদের বাড়ির থেকে কবিরাজ আনাইছে। পরে আন্টি রে আঙ্কেল রে সবাই তাবিজ দিছে। এখন ওনাদের উপর করতে না পারে এখন কি করে, ওনাদের শরীরে তো তাবিজ আছে, তাবিজ দেখে ওনাদের হয়তো বা শরীরে একটা আঘাত করতে পারে না, ওনারা কি করে ভয় দেখায়, কখনো দেখায় গলা কাটা লাশ দেখায়, কখনো এমনি লাশ দেখায়। দেখতেছে ওনার বাড়ির উঠানে এত মুরগি আসছে, মুরগি ডাকতেছে, কিন্তু ঘরেতে বাইরে কোনো মুরগি পায় না। মানে অসংখ্য মুরগি তাদের উঠোন ভরে গেছে, কিন্তু ঘর থেকে যখন বের হচ্ছে তখন আর কোনো মুরগি নেই, সে মুরগি এখানে নাই কে। মানে পুরোটাই ওদের একটা লোভ। হ্যাঁ, মানে ওনার শরীরের তাবিজটা কিভাবে খুললা পরবো, কিবা ওনার কিভাবে মানে আঘাত করব, ওনার শরীরে কিভাবে বর করব, এই জন্য ওরা খুব জন্য নানা ভাবে তারা চেষ্টা করে। হ্যাঁ, অনেকভাবে চেষ্টা করছে, ওরা কোনো প্রকারে পারে না। পরে আরেকবার আন্টি এখন মানে বাবু হওয়ার সময় ওনার খুবই ব্যথা হচ্ছিল। যখন বাবু হওয়ার সময় তখন কি করে গায়ের থেকে সব তাবিজ মানে শরীরে যা যা ছিল সব খুলে ফেলাইছে। আন্টি আর এটা বুঝতে পারে নাই যে ওটা করলে যে তার একটা সমস্যা হইব। আন্টি বাবু হওয়ার 3 দিন আগেও গায়ের থেকে তাবিজ সব খুলে ফেলাইছে। পরে আন্টি যখন আবার বাইরে গেছে পরে কলপারে গেছে পরে দেখে কি কলপারে রক্ত, পুরো কলপার ভরা। মানে পুরো কলপারটা রক্তে ভরা। হ্যাঁ, পুরো কলপার রক্তে ভরা। তখন তো আন্টি বলতেছে এখানে একটা মানুষ নাই, কিছু নাই। আর রাত্রে তখন বাজে 1:30, এখানে কোনো মানুষ নেই, রক্তে কিসের? তখন উনি এটা দেখে যখন পিছে দিয়ে তাকায় যখন যাইতেছে, তখন দেখ ওনারা ডাকতেছে বলে, মানে ওই আন্টির নাম হলো আবার মানে মাইবাঙ্গা, সবাই ওনার একটা নাম আছে, কিন্তু সব থেকে মাইবাঙ্গা করে ডাকে। আচ্ছা। তাই ওনার বলতেছে
তুই কাছে আয়, তুই আমার সামনে আয়। তুই আমারে আশা দিছ, তো আশা দিয়ে আশা রাখস নাই, এখন তোরে কে বাঁচাইবো? আন্টির ওই ভূতটা বলতেছে। বলার পরে আন্টি তখন মানে ওনার রুমের থেকে, ওনার রুমটা মানে এক পা ফেলাইলো ওনার রুমটা। পরে আন্টি কাছে কোনো প্রকারে ওনার সাথে ম্যাচ ছিল, ম্যাচের আগুন ধরাই দিয়েই, ম্যাচের আগুনটা ধরে পিছের দিকে ফালাই দিয়ে রুমের ভিতরে পা ঢুকাই ফেলাইছে। তখন আন্টির কোনো কিছু করতে পারে নাই। পরে আন্টি সকালে আমার দাদিরে বলতেছে, খালা খালা আবার সেই একই ঘটনা ঘটছে। কয় তোমার তাবিজ কি করছো? কয় আমার তাবিজ তো সব খুলে ফেলাইছে, ওই যে কালকে আমার শরীরটা অসুস্থ ছিল, লোক আসছিল, এরা বলছে গাইতে সব খুলে ফালাই দিতে। তারপর ওনারা খুইলা রেখে দিছে। ওনাদের কাছ থেকে ইয়া নিয়ে তুমি আবার এটা স্বর্ণের উপর পানি দিয়ে আবার এটা গায়ে দাও। আচ্ছা, মানে ওটা পরে হয় তার গায়ে যেন সে ব্যবহার করে। হ্যাঁ, তারপর ওটা দেওয়ার পরে একদিনকার দুপুর বেলায় চুল ছেড়ে জানলার পাশে শুয়ে রয়েছে। তখন জানলার পাশে দুটো বিড়াল, মানে গায়ের রং বিড়ালের খুব কালো, এবং সেটা ছিল দুপুর বেলা। হ্যাঁ, ভর দুপুর ঠিক 12টা বা 12:30 এরকমের ভিতরে, মানে দুপুর একদম। হ্যাঁ, 12টা কি 12:30। তখন উনি প্রায় পুরোপুরি বলে ঘুমেছিল, ছিল। তখন ওনার জানলার পাশে দুটো বিড়াল, অনেক মানে ভয়ঙ্কর আকারের বিড়াল দুটো দেখতে। মানে বিড়াল দুটো দিনের বেলায় দেখা যেত, কিন্তু রাত্রে বিড়ালগুলি দেখা যেত না। রাত্রে অন্য কিছু দেখা যেত, কিন্তু বিড়ালগুলো খুব কম দেখা যেত। মানে দিনের বেলাতে তারা বিশেষ করে ওই বিড়ালের রূপ নিয়ে আসতো, এবং রাতে রূপ পরিবর্তন করে তাদের অরিজিনাল রূপে অথবা অন্যান্য আরো অনেক রূপে তারা আসতো। অলরাইট, দেন তারপরে ওই বিড়াল দুটো আইসা ওনার জানলার সামনে, মানে জানলার গ্রিলের উপরে বিড়াল দুটো উঠে গেছে গা। মানে ওই বিড়াল দুটো আর ওই রাতের ওই ভূত আর ওই বিড়াল দুটো একই জিনিস। তখন ওই আন্টির ওই বিড়ালটা জানলা দিয়ে পারতাছে না যে ঢুইকা ওনার মানে বিড়াল দুটো মাথা দিয়ে এরকম করতেছে, হাত বিড়ালের পা দিয়া মাথা দিয়ে এরকম করতেছে। পরে আন্টি চিৎকার দিয়া তারপরে লোকজন ডাক দিছে পরে ওই বিড়াল দুটো আর নাই। মানে তখন তার ওই করার পরে বিড়াল দুটো কি চলে গেল নরমালি, নাকি সময় মিলিয়ে গেল অনেকটা? না উনি যখন হয়ে যাওয়ার মতো, উনি যখন মানে পিছে দিয়ে ফিরে লোকজন ডাকতে, মানে দরজাটা খুলে কেউ ডাক দিতেছে, তখন আর বিড়াল দুটো ছিল না। বিড়াল দুটো মানে নিজে ইচ্ছেও জানে ওখান থেকে গায়েব হয়ে গেছে বিড়াল দুটা। হ্যাঁ, হাওয়া মিলে গেছে বিড়াল দুটা। তারপর এরকম করতে করতে এরকম অনেকদিন ভাইয়া হয়ে গেল। মানে আন্টিও শরীরটা অনেক অসুস্থ হয়ে গেল। আন্টির আল্লাহর মতো বাবু হওয়ার পরে ওই তার বাচ্চার উপরে করতো বিড়ালটা। কখনো বাচ্চাটা ঘরে রেখে যেতে পারতো না। বাচ্চা রেখে গেলে মনে করো বাচ্চা শুধু কান্না করতো। আচ্ছা, ছোট বাচ্চা ঘরে শোয়া ছুঁয়ে যেত, দেখা যেত বাচ্চা ঘুমাইতেছে, একটু ভাত কিছু দিয়ে ঘুম পাইতেছে। কতক্ষণ পরে ওই বাচ্চা চিৎকার দিয়ে উঠতো। চিৎকার দেওয়ার পর ওই রুম থেকে, যে রুমটাতে তার এরকম সমস্যা হইতো, ওই রুমের থেকে মানে আরেক রুমে চলে আসার পরে তারপর অনেকদিন সে বাচ্চাটা ভালো ছিল, মাও ভালো ছিল। পরে আবার সেই জিনিসের দেখা মিললো, ভূতের আবার দেখা মিললো। এবার কোথায়? এবার হলো মানে আরেকজনের বাসার পিছে, আরেকজনের ঘরের পিছে এরকম রাত যখন মাঝরাত হয়, তখন ওনাদের ঘরের পাশে আনাগোনা করতো। আচ্ছা, মানে বেবি হয়ে যাওয়ার পরেও সে বাচ্চাটা বড় হয়ে গেছে ততদিনে? না, বাচ্চাটা তখন 6 মাসের। 6 মাস। তখনও তারা আসলে অশরীরী গুলো তাদের বাসাকে ঘিরেই আশেপাশে থাকতো, নানাভাবে তখন ডিস্টার্ব করতো। হ্যাঁ, ওটার ছিল কি, ওই বাড়িতে যেই করে গ্যাসটা যে বাড়িতে ছিল, ওই বাড়ির কাকা ওই দাদির 5টা ছেলের একটা ছেলেরে মানে এখনো পর্যন্ত পাগল বানায় রাখছে। এখনো বর্তমানে পাগল অবস্থায় সে আছে। সে রাত্রে গাছের সাথে কথা বলে, তার ওই গাছের থেকে তার কথার জবাব দেয়। মানে এই জবাব কি অন্য কেউ শুনেছে, না শুধুমাত্র সেই দাবি করে যে সে শুনতে পারে? না, সে শুনতে পারে, তার ভাইয়েরাও শুনতে পারে। এখন পর্যন্ত এখন ওই গাছটা কাটটা ফেলার পরে
ওইখানে অনেক এই গাছটা কাটার আগে যখন লোক নিয়ে আসতো গাছ কাটার জন্য, যে নিয়ে আসতো সে ওই লোকটাই অসুস্থ হয়ে যেত। আর ওনার যে গাছ কাটার জন্য যে লোক আনছিল, ওই ওই ছেলেটাই আনছিল গাছ কাটার জন্য, ওই কাকা। ওই কাকারে মনে করেন 16 বছরের থেকে সে পাগল অবস্থা। 16 বছর থেকে হ্যাঁ। 16 বছর থেকে পাগল, এখন সে একটা বুড়ো হয়ে গেছে, তার আব্বা আম্মা মারা গেছে, মনে করেন ওই গাছটা ঘিরেই তার হয়েছিল। এবং সে এখনো ওই জায়গাটা ঘিরেই আছে এমন কিছু না? এখন সে ওখান থেকে ওইখান জায়গা থেকে সরে ওইখানে মনে করেন ওইখান থেকে সরে অন্য জায়গায় করছে। অন্য জায়গায় চলে গিয়েছে। হ্যাঁ, কিন্তু ওইখানে এখন ওই জিনিসটি দেখা মেলে না। এখন আর দেখা মেলে না, যেহেতু এখন আপনি বলছেন খিলগাঁওতে, তাই তো? হ্যাঁ, খিলগাঁও, তো সেখানে এখন মোটামুটি একটা বড় ধরনের লোকালয়। আর হ্যাঁ। লোকালয় সাধারণত অশরীরীরা সচরাচর দেখা যায় না, যদিও থেকে থাকে তবে ওটা আড়ালে থাকে। যখন সবকিছু চুপচাপ হয়ে যায় তখন কিন্তু তাদের দেখা মেলে। তবে যে সময়টার কথা বলছিলেন আপনি, সেই সময়টা ইফ আই এম নট রং, সেটা আপনার একদম ছোটবেলা অথবা আপনারও জন্মের পূর্বে, হ্যাঁ। তাই তো? তখন মনে করেন আমার 10 বছর। আপনার ছোটবেলায় হ্যাঁ। 10 বছর এরকম। এবং পরবর্তীতে সেই আন্টির এবং তার সন্তানদের কি পরিণতি হলো? তারা কিভাবে সেখান থেকে পরিত্রাণ পেলেন বা কোনো কিছু? ওনারা ইয়া পাইছে, মনে করেন যে কোথাও বিজনেস ছিল যে ওইখান থেকে ওনারা মনে করেন Finally ওই আস্তে আস্তে। তাবিজটা যখন খুলে ফেলাইতো তখন ওনার উপরে আসর করতো। আর তাবিজটা যখন গায়ে ছিল তখন কিছু করতে পারে না, যখন তাবিজটা খুলে ফেলায় তখনই তাদের ইয়া করে। ওইটার জন্য এখন তাদের পুরা বাড়ি বন্ধ করা। আর ওই কোন গ্যাসটাও নাই আর ওই জিনিসগুলিও নাই এখানে। So, অনেক ধন্যবাদ। আসলে শিলা বোনকে আসলেই ধন্যবাদ দিতে হচ্ছে। সে আমাদের সাথে তার এই ঘটনাগুলো শেয়ার করলো, যে ঘটনাগুলো কিনা তার পরিচিত একজনের সাথে ঘটে গিয়েছিল। আমি সেতু এই প্রথমবারের মতো ভূতের ঘটনা লেখার চেষ্টা করলাম ভূত নাইটে। ঘটনাটা আমার কাকার কাছ থেকে শোনা। তো মূল ঘটনায় আসা যাক। সেদিন আমাবস্যার রাত ছিল। কাকা ময়মনসিংহে একটা কাজের জন্য যায়। কাজটা শেষ হতে হতে রাত 10টা 30 বেজে যায়। তো কাকা মোটর সাইকেল চালিয়ে বাসায় ফেরার জন্য রওনা হয়। একটা কথা বলে রাখা ভালো, কাকা মোটর সাইকেল খুব স্বাভাবিক গতিতে চালায়। জামালপুর আসতে আসতে রাত 12টা বেজে যায়। কাকা দোকান থেকে তেল পুরে মধুপুর জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালাতে থাকে। চারপাশে শুধু অন্ধকার। হঠাৎ একটা বাচ্চার কান্না ভেসে আসে। কাকা একটু ঘাবড়ে গেলে কাকা কিছু না ভেবে গতি বাড়িয়ে দেয়। কিছু দূর আসার পর গাড়ির সমস্যা দেখা দেয়। কাকা গাড়ি থেকে নেমে দেখে যে দেখতে লাগলো যে কি সমস্যা, কিন্তু বুঝতে পারলো না। এবার আর কি করার, কাকা গাড়িটা ধরে অর্থাৎ মোটর সাইকেলটা ধরে হাঁটতে থাকে। কয়েক মিনিট হাঁটার পরে কাকা আবিষ্কার করলো একটা সুন্দর মেয়ে রাস্তার মধ্যে বসে আছে। কাকা তার কাছে যেতে মেয়েটি উঠে হাঁটতে শুরু করলো। কাকা পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটি ডাকে কোনো সাড়া না দিয়ে শুধু হাঁটতে থাকে। মেয়েটা হঠাৎ রাস্তা ছেড়ে কবরস্থানের দিকে যেতে লাগলো। কাকা এটা দেখে খুব ঘেমে যায়, মনে মনে হনুমান চালিকা জপ করতে থাকে। এমন সময় জঙ্গল শেষ হয়ে যায় এবং গ্রাম চলে আসে। কিন্তু এর মধ্যেই মোটর সাইকেলটাও স্টার্ট নেয়। কাকা মধুপুর চলে আসে। সেখানে একটা লোক কাকাকে গাড়ি থামাতে বলে। সেই কাকার কাছে সাহায্য চায়। কাকা ভাবলো একা একা যাবে, তাতে ক্ষতি কি সাথে নিলে। কিন্তু কাকার জানা ছিল না যে তার বিপদ এখনো শেষ হয়নি। কিছু দূর যাবার পরে হঠাৎ লোকটা ভারী হয়ে যায় আর শুধু নড়াচড়া শুরু করে। কাকা ঠিক গাড়ি চালাতে পারছিলেন না। কাকা বলে উঠলো ঠিক করে বসেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। লোকটা এবার অট্ট স্বরে বিকট আওয়াজ করে হেসে উঠলো আর বলতে থাকলো, আমাকে চিনতে পারোস নাই? এটা শুনে কাকা অনেক ভয় পেয়ে যায়। কাকা গাড়ি না থামিয়ে আরো জোরে চালাতে থাকে এবং তখন
আজান দেওয়া শুরু হয়। লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। কাকা বাসায় এসে সবাইকে ঘটনাটা বলে। সকালে জেঠু একটা তান্ত্রিককে ডেকে আনে আর কাকার শরীরটা বন্ধক করিয়ে দেয়। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে সেতু। মেলটি পাঠিয়েছেন ইমরান আকন। আমার সাথে ঘটে যাওয়া কিছু জিনের ঘটনা আপনাকে পাঠাচ্ছি। প্রথম ঘটনাটা ঘটে আমার ঘরেই। আমি ঘুমিয়ে আছি, আমাকে কেউ যেন বলছে, তুমি কি কাজটা ভালো করলা, আমি তো তোমার বন্ধু। আমি ঘুম থেকে উঠে আর কাউকে দেখছি না। কথাটা আম্মাকে বললাম, কিন্তু কেউ কিছু বুঝতে চাইলো না। তারপর কিছুদিন কেটে যায়। আরেক রাতে আমার মনে হলো যে আমাকে কে যেন বলছে, তুমি আজ তোমার বিছানায় ঘুমাবে না, তোমার বিপদ হবে। কি মনে করে যেন আমি অন্য বিছানায় চলে গেলাম। সেদিন রাতে আমাদের রান্নাঘরে আগুন লেগে যায়। সবচেয়ে ভয়ের কথা হলো রান্নাঘরটা আমার রুমের পাশে, আর আগুন লেগেছে আমার রুমের পাশেই। আমি অবাক হয়ে গেলাম যে রাতে কে আমাকে ওই কথা বলেছিল। আপাকে বললাম, আপা বললেন এটা জিন, সে আমার বন্ধু হতে চায়। আমি আপাকে বললাম কথাটা আর কাউকে না বলতে। আসার সময় আপা আমাকে বললেন, তোমার শরীর তো এমনিতে বন্ধ করা, কিন্তু তুমি যদি কাউকে আসার সুযোগ দাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারবে। তবে এ থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি যদি তোমার হাতে কোনো বন্ধনী রাখো, যেমন ঘড়ি, সুতা, আংটি, ব্রেসলেট ইত্যাদি, তাহলে তোমার সে কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ তোমার হাতে ওই জিনিসগুলো থাকবে, অর্থাৎ বন্ধনীটা থাকবে। আমি চলে আসলাম, তার কয়েক মাস আর কোনো ঘটনা ঘটেনি। আমরা বাসা বদল করে আরেক এলাকায় চলে আসি। আসার 1 বছরের মাথায় একদিন আমি কাজে ছিলাম, তখন আমি একা দুপুর 2টা বাজে দেখি একটা মেয়ে পাশের বাসার ছাদের উপরে আমাকে ডাকছে, এবং তার মুখটা খুব ভীষণ পরিমাণে কালো। সে আমাকে বলল যে তুমি বাসায় চলে যাও যত তাড়াতাড়ি পারো। এই বলে মেয়েটা কোথায় যেন মিলিয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। আমার তখন আরো কিছু ঘটনার মাধ্যমে জানা হয়ে গেছে যে সে আমাকে মিথ্যা কথা বলে না, কারণ তার কণ্ঠস্বরটা আমার পরিচিত ছিল। অর্থাৎ পূর্বে যে কণ্ঠস্বরটা তিনি বারবার শুনতেন। আমি সাথে সাথে কাজ বন্ধ করে বাসায় চলে আসি। আসার পর জানতে পারি আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিকালের দিকে খবর আসে আমার বাবা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। তার ঠিক 14 দিনের মাথায় আমার ওই আপা মারা যান। মারা যাওয়ার আগের রাতে আমি আপাকে স্বপ্নে দেখি, কিন্তু আমি বাসায় ছিলাম না। তারপরেও কোনো এক অজানা কারণে আমাদের মাটি দিতে যাওয়ার সময় দেরি হয়ে যায়। যে জায়গায় মাটি দেওয়া হয় সে জায়গাটা আমাদের নতুন বাসা থেকে 1 ঘন্টার পথ, কিন্তু সেই পথ আমরা 20 মিনিটে কিভাবে যাই তা আজও আমার কাছে অজানা রয়ে গেছে। তারপর আমরা মাটি দিয়ে চলে আসি। আপা মারা যাওয়ার আগে আম্মাকে কিছু কথা বলে যান, যেটা আমি এখন পর্যন্ত জানি না। তারপর থেকে আমাকে একা বিছানায় থাকতে দেওয়া হতো। আগে আমি আমার বড় ভাইয়ের সাথে থাকতাম।